ঠিক আছে, ঠিক আছে, চলো সবাই রেডি? রেডি? ভাইয়া আগের দিন সুস্পন্দ বিন্দুকে রেফারেন্স ধরলাম কেন? সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আগের দিনটা আমরা জাস্ট একটা আইডিয়া নিছি যে আমাদের দুইটা তরঙ্গ যদি একটার উপরে একটা উপরিপাতিত হয় তাহলে কি কাহিনী হয় যদি বিপরীত দিক থেকে সমান বেগে সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সমান কম্পাঙ্কের দুইটা তরঙ্গ এসে আপতিত হয় তাহলে কি ঘটে এই সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি। আজকে আমরা স্থির তরঙ্গের একদম মূল যে পড়াশোনা সেইগুলার মধ্যে শুরু করব, ঠিক আছে? এই একটু জানাও তো সাউন্ড কি ঠিক আছে কিনা, এখন আমার এন্ডে সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও, আমার এন্ডে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। অল ক্লিয়ার। তামিম তোমার মাইকে সমস্যা, তোমারই মনে হয় মাইক অন হয়ে গেছিল ওই সময়, তোমার হেডফোনটা একটু চেক করে দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। সো আমাদের প্রথমে আমরা দেখো আগের দিন যেটা দিয়ে শুরু করেছিলাম, জাস্ট একটু ছোট্ট করে আগের ক্লাসটা একটু রিক্যাপ করে ফেলি। সো আমাদের উপরিপাতন নিয়ে প্রথমে আমরা আগের দিন শুরু করেছিলাম। উপরিপাতন, উপরিপাতনের ব্যাপারটা কি ছিল মনে করো যে আমাদের আজকে সব লিখবা, যা কিছু খাতায় লিখবো বা স্লাইডে তুলবো সবকিছু আজকে খাতায় তুলবা। তো দেখো উপরিপাতনের ক্ষেত্রে আমরা মনে করো এইখান থেকে কোনো একটা তরঙ্গ, একটা পালস, ছোট্ট একটা পালস আমরা তৈরি করছিলাম। সো ছোট্ট একটা পালস যদি বাম পাশ থেকে আমরা তৈরি করি, সো মনে করো এই পালসটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বুঝতে পারছো? ধরো একটা দড়ি নিয়ে আমরা একবার একটু জাস্ট কাঁপাইছি, সো কাঁপানোর পরে এখানে যে ওয়েভটা তৈরি হয়েছে এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটাকে আমরা একটা পালস বলছি, একটা পালস বলছি। এবং একই সময়ে যদি দেখা যায় আমরা অন্য দিক থেকে আরেকটা পালস তৈরি করলাম, আরেকটা পালস তৈরি করলাম, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে কিছু সময় পরে কিন্তু এই তরঙ্গ আরেকটু কাছে আসবে এবং এই পালসটাও কিন্তু আরেকটু কাছে আসবে। সো কাছে আসার পরে কি দেখা যাবে? কাছে আসার পরে দেখা যাবে এইখানে আমাদের যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা কিন্তু শুরুতে স্থির অবস্থায় আছে। এইখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা কিন্তু একদম স্থির অবস্থায় আছে। তো খুব স্বাভাবিকভাবে যখন শুধু যদি এই একটা পালস এখানে আসতো, এই একটা পালস যদি এখানে আসতো তাহলে কিন্তু এই কণাটার এই জায়গাতে থাকার কথা ছিল। অন্যভাবে যদি এই পালসটা এর উপরে আসতো তাহলে কিন্তু কণাটা এই জায়গাতে থাকার কথা ছিল। সো যদি এখন দুইটা পালসই একসাথে এর উপরে আপতিত হয়, দুইটা পালসই যদি একসাথে এর উপরে আপতিত হয়, ধরো দুইটা পালসই এখন এর উপরে আপতিত হলো, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে এইখানে যে কণাটা ছিল সেই কণাটা কিন্তু এর কথাও শুনতে হবে, ওর কথাও শুনতে হবে, আলটিমেটলি তার পজিশন কিন্তু এইরকম একটা জায়গাতে চলে যাবে। সো আমরা দেখব এই দুইটার নেট ইফেক্টে আমাদের এইরকম একটা তরঙ্গ তৈরি হয়ে যাবে। তারপরে আবার কিছুক্ষণ পরে এই পালস দুইটা নিজেদের মতন করে দুই পাশে চলে যাবে। সো এই যে পালসটা ছিল সেটা এখানে পার হয়ে এদিকে চলে যাবে, আর এইখানে যে পালসটা যেটা বাম দিক থেকে ডান দিকে আসছিল সেটা একটু পরে এখানে চলে যাবে, এবং এখানে আমাদের যে কণাটা ছিল সেই কণাটা যেখানে থাকা সেখানেই কিন্তু রয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতন। আমরা দেখছিলাম যে যদি এই প্রথম তরঙ্গের জন্য সরণ হয় y1, দ্বিতীয় তরঙ্গের জন্য সরণ হয় y2, তাহলে নেট যে সরণটা হবে, এই কণাটার নেট যে সরণটা হবে y নেট, এই y নেট সমান সমান হবে y1 প্লাস y2। এটাই ছিল আমাদের তরঙ্গের উপরিপাতন। এটাই কি ছিল আমাদের তরঙ্গের উপরিপাতন। ঠিক আছে, এখন চলো আমরা একটু ছোট্ট করে এই সিমুলেশনটা একটু দেখে ফেলি। দেখো এখানে দুইটা পালস দেখতে পাচ্ছ, দুইটা পালস দেখতে পাচ্ছ, বাম পাশে একটা পালস আছে, ডান পাশে আরেকটা পালস আছে। সো আমরা যদি এখান থেকে ধরো রান দেই তাহলে দেখো কি হচ্ছে, দুইটা পালস দুই দিক থেকে যখন আসছে তখন দেখো কাহিনী কি হচ্ছে। আমরা যখন এই মাঝখানের পয়েন্টটার কথা যদি চিন্তা করি, দেখো ইন্ডিভিজুয়াল পালসার দিব না, এই দেখো এইখানে যে কণাটা দেখো স্থির আছে, পরে দুইজনের কথা শুনে দেখছো আরো উপরে উঠে গেছে। সো আমরা যদি ইন্ডিভিজুয়াল পালসগুলোর দিকে তাকাই, ইন্ডিভিজুয়াল পালসগুলোর দিকে তাকাই তাহলে দেখো যে এইখানে আমাদের অ্যানিমেশন স্পিডটা একটু কমাই দিই, দাঁড়াও। হ্যাঁ দেখো এই যে দুইটা মিলে যোগফল কিন্তু দেখো কত উপরে চলে গেছিল। সো আমাদের এটাই কিন্তু ছিল তরঙ্গের উপরিপাতন। সো যখন দুইটা পালস দুইটা ভিন্ন দিক থেকে আসুক বা একই দিক থেকে আসুক, এখানে যে কোনো একটা পার্টিকেলের টোটাল যে অবস্থানটা হবে সেটা দুইটা তরঙ্গের অবস্থানের যোগফল, দুইটা তরঙ্গের অবস্থানের
যোগফল। ঠিক আছে, বলো তরঙ্গের উপরিপাতন, এটা আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা শুরু করব সেইটা ছিল আমাদের তো স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ। এটা ছিল স্ট্যান্ডিং ওয়েভ বা যেটাকে আমরা বলি স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ আগের ক্লাসটা দেখে আসলে আজকেরটা আরো সহজ হয়ে যাবে। সো দেখো, খেয়াল করো, স্থির তরঙ্গের বেলায় আমরা প্রথমে, ভালো কথা একটু দাঁড়াও, এই স্থির তরঙ্গ শুরু করার আগে আমরা একটু দেখে আসি, যদি একটা তরঙ্গ বা যে কোনো একটা পালস এটা যদি প্রতিফলিত হয়, তাহলে প্রতিফলিত হওয়ার পরে প্রতিফলিত ওয়েভটা কেমন হয়। তরঙ্গের প্রতিফলন, টাইটেলটা দিতে পারো এটা, তরঙ্গের প্রতিফলন। তরঙ্গের প্রতিফলন, ঠিক আছে, তরঙ্গের প্রতিফলন, যে অর্থাৎ একটা তরঙ্গ আসতেছে, সেটা মনে করো একটা দেওয়ালে ধাক্কা খেলো। সো দেওয়ালে ধাক্কা খাওয়ার পরে সেটা প্রতিফলিত হলে সেই তরঙ্গের সমীকরণ কি হবে। তো ধাক্কা খাওয়ার বেলায় আবার দুই ধরনের ধাক্কা খাওয়া যায়। চলো আমরা আগে তরঙ্গের প্রতিফলনের ক্ষেত্রে দুই রকমের প্রতিফলন সম্ভব। একটা হচ্ছে আমরা বলি ওপেন এন্ড, আরেকটাকে আমরা বলি ক্লোজড এন্ড। এটাকে বলে হচ্ছে মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্তে প্রতিফলন, এটাকে বলে বদ্ধ প্রান্তে প্রতিফলন। দেখো অনেকগুলা কনসেপ্ট এখানে আছে, একটু খেয়াল রেখো। সো আমাদের দুইটা প্রান্তে যদি প্রতিফলনের কাহিনী ঘটে, তাইলে মুক্ত প্রান্তে প্রতিফলন কি আর বদ্ধ প্রান্তে প্রতিফলন কি, চলো আগে একটু ছোট্ট করে দেখে আসি, এরপরে বোঝাতে সহজ। একটু দেখে নাও, আমি সব লেখাই দিব, অসুবিধা নেই। খেয়াল করো, আমাদের এই যে সিমুলেশনটা, এখানে আমরা যদি একটা পালস তৈরি করি, তাহলে কি হচ্ছে দেখো, এই পালসটা কিন্তু সুন্দর মতন এই জানালা দিয়ে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, জানালা দিয়ে বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এখানে কি কোনো রিফ্লেকশন আছে বলো তো? এখানে কি কোনো বাধা পাচ্ছে তরঙ্গটা? না, এখানে কিন্তু কোনো বাধা সে পাচ্ছে না, কোনো রিফ্লেকশন এখানে হচ্ছে না। কিন্তু চিন্তা করে দেখো, যদি আমরা এবার একটা লুজ এন্ড দেই, লুজ এন্ড, আচ্ছা লুজ এন্ড পরে দিই, একটা ফিক্সড এন্ড আগে দেই। ফিক্সড এন্ডটার দিকে তুমি যদি একটু তাকাও, তাহলে খেয়াল করো এইখানে কিন্তু দেখো কণাটা এই স্ট্রাকচারের ভিতরে আটকানো আছে, আটকানো আছে। তাইলে এই কণাটা কি আসলে স্পন্দিত হতে পারবে? পারবে না কিন্তু। সো যেটা হবে, তরঙ্গটা কিন্তু ওই বদ্ধ একটা প্রান্তের মধ্যে ধাক্কা খেয়ে সেটা আসলে কেমন ফর্ম তৈরি করে, এইটা আমরা একটু সিমুলেশনে আগে একটু দেখতে চাই। সো দেখো, আমি একটু পজ করবো, আগে তোমরা একটু গেস করবা। আমি এখানে একটা অন করলাম, এই দেখো অন করলাম, এই যে একটা পালস বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তোমরা আমাকে বলবা এই পালসটা যদি এই বাম দিক থেকে এসে এই স্ট্রাকচারের সাথে একটা ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে এই ওয়েভটা তো আবার প্রতিফলিত হয়ে যাবে, তাই না? এই ওয়েভটা প্রতিফলিত হয়ে যাবে। সো প্রতিফলিত হয়ে এই ওয়েভটা কি উপর দিয়েই চলে যাবে নাকি নিচ দিয়ে চলে যাবে? তোমার কাছে কি মনে হয়? এই যে ওয়েভটা, সেটা কি এই বদ্ধ প্রান্তের মধ্যে ধাক্কা খেয়ে সেটা কি আবার উপর দিয়েই রিফ্লেক্ট করে আসবে নাকি নিচ দিয়ে রিফ্লেক্ট করে আসবে? বাহ, একদম 50% অ্যান্সার হচ্ছে উপরে, 50% অ্যান্সার বলতেছো নিচে। সো একটু খেয়াল করো, আমরা চলো দেখি কি হয় কাহিনী, একটু দেখি। উপরে বলতেছো, নিচেও বলতেছো। ওকে, সো দেখো, যদি এটা ডান দিকে ধাক্কা খায়, খাওয়ার পরে খেয়াল করো ওয়েভটা আবার নিচ দিয়ে ফেরত আসতেছে, নিচে দিয়ে ফেরত আসছে। এবং দেখো আবার এখানে নিচের ওয়েভটা আবার উপরের দিকে চলে গেল। কেন উপরের দিকে চলে গেল? কারণ এইটাও কিন্তু একটা বদ্ধ প্রান্তের মতন আচরণ করছে। সো নিচের যে ওয়েভটা ছিল এই বদ্ধ প্রান্তে বাধা পেয়ে সেটা উপরে চলে গেল। আবার দেখো উপর থেকে এই বদ্ধ প্রান্তে বাধা পেয়ে সেটা আবার নিচে নেমে আসলো। সো এখানে আসলে কি হয় জানো? দেখো, যখন এই তরঙ্গটা এই যে উপরের দিকে যাচ্ছে,
যেই মুহূর্তে এটা এই স্ট্রাকচারের মধ্যে একটা ধাক্কা খেলো, বলতো এই কণাটা আসলে কি করতে চায় বলতো? এইখানে যেই সবুজ কণাটা আছে স্ট্রাকচারের ভিতরে রাখা, এই কণাটা আসলে কোন দিকে উঠতে চায়, কোথায় যেতে চায়? উপরে যেতে চায় নাকি নিচে নামতে চায়? উপরে যেতে চায়, তাই না? উপরে যেতে চায়। এখন যদিও উপরে যেতে চায়, তাহলে কি এই স্ট্রাকচারটা ওরা একটা থাবড় দিবে না যে ওই বেটা উপরে উঠতেছিস কেন, আমি এখানে আসি না? একটা থাবড় দিবে। সো থাবড় দিলে বলতো ওর আলটিমেটলি যাওয়ার পথটা কি নিচের দিকে, ও একটা ধাক্কা অনুভব করবে। সো পরের যে কণাগুলো আছে ওর কাছে সিগন্যাল পাঠাবে যে ভাই উপরে আর উঠতে পারতেছি না, তোরা নিচে নাম। সো উপরে যখন ধাক্কা খাইছে, যখন উপরে ধাক্কা খাইছে, তখন কিন্তু এই পরের যে কণাগুলো এরা সিগন্যাল পেয়ে গেছে না উপর দিয়ে আর যাওয়া যাবে না, তাহলে নিচ দিয়ে তখন কিন্তু ওরা ব্যাক করা শুরু করবে। সো এই দেখো যখন এখানে ধাক্কা খেলো, এটা উপরে উঠার কথা কিন্তু না, পারতেছে না। সো উপরে যেহেতু উঠতে পারলো না, একটু দেখছো দড়িটা কিভাবে করে নিচের দিকে তরঙ্গটাকে নিয়ে আসলো। এই দেখো উপরে উঠতে পারলো না, এবার নিচে আয়। সো নিচে আসার মধ্যে কিন্তু দেখো পুরো তরঙ্গটা ঠিক উপর থেকে নিচে চলে গেল। তাইলে ভাইয়া বলো তো, এইখানে আমাদের একটা তরঙ্গ যেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, যখন এটা নিচ দিয়ে ফেরত আসলো, তখন বলো তো ওই তরঙ্গটার দশা হঠাৎ করে কতটুকু পরিবর্তন হয়ে গেল? এখানে যে কণাটা আছে সেই কণাটা উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু কণাটা নিচে নেমে গেল। তাইলে কণাটার দশা হঠাৎ করে কতখানি পরিবর্তন হয়ে গেল? এক্সিলেন্ট, ভেরি গুড। সো দেখো কণাটার দশা কিন্তু, যখন মনে করো এইটা হচ্ছে সেই করসপন্ডিং বৃত্তাকার গতিটা, এইটা হচ্ছে মনে করো করসপন্ডিং বৃত্তাকার গতিটা, বা আমি এখানে আঁকি, দাঁড়াও আমি এইখানে আঁকি, এই কণাটার জন্য আঁকতেছি। হ্যাঁ, এই যে পাশে যে লাল কণাটা, এই লাল কণাটার জন্য আঁকতেছি। সো এই কণাটার করসপন্ডিং যে বৃত্তাকার গতিটা, খেয়াল করো সেটা উপর দিয়ে আসতেছিল, তার থাকার কথা এই জায়গাতে, কিন্তু সে যখন এখানে রিফ্লেক্ট হয়ে গেল, বদ্ধ প্রান্তে বাধা পেল, তখন সে কি উপরে যাওয়ার বদলে কি নিচে নামা শুরু করলো না? সো তার মানে তার অবস্থানটা এখন কোন জায়গায়? এই জায়গায় চলে আসছে। তাহলে এই দশার পার্থক্যটা কিন্তু রিফ্লেকশনের কারণে হয়েছে, হুট করে এটা হয়েছে। সো এইটার কারণে বলতো এই কোণের মধ্য, মানে এইখান থেকে এই পর্যন্ত এই মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি না? বা শুধু পাই হবে না? সো তার মানে এই যখন বদ্ধ প্রান্তে একটা রিফ্লেকশন হলো, তখন কিন্তু আমাদের এই রিফ্লেক্টেড ওয়েভটার যে তরঙ্গের দশা, সেটা পাই পরিমাণ পরিবর্তন হয়ে গেল, 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। ক্লিয়ার? ভেরি গুড। তাইলে এইটা আমরা একটু লিখে রাখি এখানে, যে ক্লোজড প্রান্তে কি হয়? দশা 180 ডিগ্রি বা পাই পরিবর্তন হয়। সিমুলেশন দেখো, ঠিক আছে? ওকে। সো ওপেন এন্ডে কি হয় এবার, তাইলে চলো আমরা একটু দেখি ওপেন এন্ডে কি হয় এবার, চলো আমরা একটু দেখি। আচ্ছা তার আগে দেখো ক্লোজড এন্ডে যেই ইয়াটা ছিল, ক্লোজড এন্ডে যেই দুইটা তরঙ্গ আমরা পেলাম, ক্লোজড এন্ডে আমরা যে সমীকরণ দুইটা পেলাম, খেয়াল করো এইটা হচ্ছে প্রথম যে ওয়েভটা আসছিল, সেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল। এইখানে মনে করো একটা দেওয়ালে আমরা এই জায়গাটা আটকায় রাখছি, এটা একদম বদ্ধ, এই জায়গাটা আটকায় রাখা হয়েছে। কেমন? এটাকে আটকায় রাখা হয়েছে। সো যখন আমাদের এই পালসটা ডান দিক থেকে ঘুরে যখন এটা রিফ্লেক্ট করলে কিন্তু এটা বাম দিকে এখন ফেরত আসা শুরু করবে, উল্টায় ফেরত আসা শুরু করবে। তাহলে খেয়াল করো এই তরঙ্গটার সমীকরণ, আমি যে তরঙ্গ এইভাবে করে আঁকতেছি না, হ্যাঁ, এভাবে করে আঁকলে ওই যে একটু হিজিবিজি বেশি লাগে, রিফ্লেকশন হওয়ার পরে যে উল্টায় গেল এটা বোঝাটা একটু বেশি হিজিবিজি লাগবে। সো আমরা জাস্ট একটা পালস নিয়ে এখানে কাজ করছি। তো বলো তো এই যে প্রথম যেই সমীকরণটা, বা এটাকে আমরা বলছি ইনসিডেন্ট যেই তরঙ্গটা বা আপতিত যেই তরঙ্গটা, সেই তরঙ্গের সমীকরণটা কি হবে? আপতিত তরঙ্গের সমীকরণ কি হবে? সমীকরণ হচ্ছে, মনে করো এই বিস্তারটাকে যদি আমি স্মল এ বলি, তাহলে এটা হবে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স।
এই যে সমীকরণ এভাবে লিখছিলাম, মনে আছে? আমরা তো তরঙ্গের সমীকরণ কিভাবে লিখতে পারি একটু রিভাইজ করে আসি। তরঙ্গের সমীকরণ কিভাবে লেখা যায়? a sin 2π/λ যদি আগে নেই তাহলে যে vt - x লেখা যায়, অথবা a sin ωt - 2π/λ x। তো আমাদের এই যে 2π/λ এই জায়গাটাতে আমরা কি বসাই? k দিয়ে রিপ্লেস করি। কেটাকে ওই যে বলছিলাম মনে আছে তরঙ্গ সংখ্যা, যে একক ল্যামডায় কতটুকু তরঙ্গ আসলো, একক দৈর্ঘ্যে কয়টা তরঙ্গ আছে সেইটা দিয়ে আমরা তরঙ্গ সংখ্যা বলি। যাই হোক, এটাকে কে দিয়ে প্রকাশ করলাম, এই বারবার এই ঝামেলা লিখবো না, জাস্ট কে দিয়ে প্রকাশ করে ফেলবো, এটা আমরা জানি। সো বলো তো, যখন এটা রিফ্লেক্ট হয়ে গেল বদ্ধ প্রান্তে একটা রিফ্লেক্টেড আর ওয়াই আর রিফ্লেক্টেড যে ওয়েভটা হলো, সেই ওয়েভের যে সমীকরণটা হবে সেটা কি হবে? a sin ωt। বলো তো ভাইয়া, এইবার যেহেতু বাম দিক থেকে তরঙ্গ ডান দিকে আসছে, আমরা কি -kx লিখবো না +kx লিখবো? তরঙ্গ যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে মাইনাস, ডান দিক থেকে বাম দিকে গেলে আমরা +kx লিখি, ভালো কথা। কিন্তু শুধুমাত্র কি এটা +kx না, এই তরঙ্গটা কিন্তু ধাক্কা খাওয়ার পরে তার দশা পরিবর্তন হয়ে গেছে কত? 180 পরিমাণে। তাইলে আমরা এখানে একটা +π রাখলাম, দশা 180 বেড়ে গেছে তার এক ধাক্কা খাওয়ার ফলে। তাইলে আমাকে বলো তো, এখানে পাইয়ের সাথে কোনো একটা কিছুকে যদি যোগ করো, তাহলে বলো তো সাইন এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে যায়? পাই মানে এটা, তার সাথে কিছু একটা যোগ করলে এই জায়গা থাকতেছে, তাহলে এটা কি মাইনাস সামথিং হয়ে যাবে না? থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো, কারণ পাই মানে 180, তার সাথে আরো কিছু যোগ করলে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো। তাহলে আমাদের এখানে কি হবে? -a sin ωt + kx। এটা হচ্ছে আমাদের সেই রিফ্লেক্টেড যে ওয়েভটা, সেই ওয়েভের যে ইকুয়েশন সেটা, আর এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশনটা। বুঝতে পারছো? ইনসিডেন্ট বা আপতিত যেই তরঙ্গের সমীকরণ সেটা এটা, আর আমাদের রিফ্লেক্টেড বা প্রতিফলিত যেই তরঙ্গটা সেটার সমীকরণ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাইলে ভালো কথা, আমরা ক্লোজড এন্ডের জন্য সমীকরণ কেমন হবে সেটা দেখলাম। এইবার আসো আমরা দেখি ওপেন এন্ডের জন্য সমীকরণ কেমন হয়। ওপেন এন্ডের জন্য সমীকরণ কেমন হয়, অর্থাৎ মুক্ত প্রান্তে, ওপেন এন্ড, মুক্ত প্রান্তে যদি আমরা একটা প্রতিফলন দেখি তাহলে সেই প্রতিফলনটা কেমন হবে। সো এটা ছিল ফিক্সড এন্ড। খেয়াল করো, এবার আমি লুজ এন্ড বা মুক্ত প্রান্তে একটা দেখাতে চাই। সো দেখো এইখানে কি হচ্ছে, দেখো এই পাশটা মুক্ত, এই পাশটা কেমন? এই পাশটা মুক্ত। সো আমরা যদি এবার একটা পালস দেই, তাহলে দেখো এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এইবার তোমরা একটু গেস করো তো, এইটা তো মুক্ত, এটা কিন্তু মুভ করতে পারবে, তাহলে যখন এটা রিফ্লেক্টেড হয়ে আসবে তখন আমাদের তরঙ্গের ফর্মটা উপর দিয়ে আসবে না নিচ দিয়ে আসবে? উপর দিয়ে আসবে নাকি নিচ দিয়ে আসবে বলো তো? দেখি বেশিরভাগই উপর বলতেছো, ভেরি গুড, রাইট। দেখো এটা যখন উপরে গেল, দেখো কি হলো, এই যে উপরে গেল, আবার দেখো নিচে নেমে এটা ব্যাক করতেছে। কিন্তু দেখো এখানে নিচে নেমে গেল, কেন এটা নিচে নেমে গেল বলো তো? এইখানে এসে কেন এটা নিচে নেমে গেল বলো তো? কারণ এটা তো ফিক্সড এন্ড, এটা তো আর মুভ করাইতে পারে নাই। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে খেয়াল করো, এটা যখন আবার গেল তখন কিন্তু এই কণাটা ঠিক দেখো, সো উপরে গেল, ওইটা স্পন্দিত হয়ে আবার ব্যাক করলো। সো তাহলে দেখো আমাদের এখানে বলো তো, এখন এই কণাটা যেটা মুভ করতেছিল এটার যদি করসপন্ডিং আমি একটা বৃত্তাকার গতি আঁকি, তাহলে খেয়াল করো তার শুরুতে অবস্থান ছিল এই জায়গাতে, এখনো তার অবস্থান এই জায়গাতেই, তাই না? যখন এটা রিফ্লেক্ট হয়ে আসলো তখন কিন্তু দেখো এই কণাটা উপরে থাকার কথা ছিল এবং এটা উপরেই কিন্তু আছে, তারপর উপর থেকে এটা আবার নিচের দিকে নামলো, উপর থেকে এটা আবার নিচের দিকে নামলো। দেখো ঠিক আছে কিনা, যে এই কণাটা যখন উপরের দিকে লাফ দিল, উপরে উঠে সেটা আবার নিচের দিকে নামলো। আগের বার কি হয়েছিল, ওর উপরে যাওয়ার কথা ছিল কিন্তু ধাপ করে সেটা নিচে নেমে গেছিল, এই জন্য দশা পাই পরিবর্তন হয়ে গেছিল। কিন্তু এইবার কি আর দশার কোনো পরিবর্তন হবে? এইবার কি আর দশার কোনো পরিবর্তন হবে? হবে না। ঠিক আছে, সো তাহলে দশার যদি পরিবর্তন না হয় তাহলে
এবার বলো তো আমাদের সমীকরণে কি আসবে, আমাদের সমীকরণে কি আসবে? সো আমরা যদি দেখি এইবার দেখো একটা তরঙ্গ আমরা এই পাশ থেকে সৃষ্টি করলাম, এইবার একটা তরঙ্গ আমরা এই পাশ থেকে সৃষ্টি করলাম, এবং এখানে আমাদের যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা হচ্ছে এইখানে আমরা একটা রিং বসায় রাখছি, ধরো একটা রিং বসায় রাখছি। সো এই রিংটার ফলে কি হচ্ছে, উপরে উঠে এটা আবার সেই একই দিক বরাবর কিন্তু আমাদেরকে ওয়েভটাকে ব্যাক করে দিচ্ছে। সো যেটা হবে তরঙ্গটা ঠিক এইভাবে করে এটা আবার ফেরত আসছে, যেই দিকে গেছে সেই দিক বরাবর ফেরত আসছে। আমাদের এখানে কোনো দশার পরিবর্তন কি হয়েছে? হয় নাই। সো দশা পরিবর্তন হয় না, দশা পরিবর্তন হবে না। তাহলে যদি দশার পরিবর্তন না হয় তাহলে খেয়াল করো আমাদের ইনসিডেন্ট যেই তরঙ্গটা সেটার সমীকরণ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর যেটা রিফ্লেক্ট হয়ে আসছে সেটার সমীকরণ হচ্ছে ওয়াই রিফ্লেক্টেড, এটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। দশার কি কোনো চেঞ্জ এখানে হয়েছে? না, দশার কোনো চেঞ্জ কিন্তু এখানে হয় নাই। বুঝতে পারছো? সো তাহলে আমরা দেখলাম যে আমাদের আপতিত যেই তরঙ্গটা সেই তরঙ্গ আর যেটা রিফ্লেক্ট হয়ে আসলো, মুক্ত প্রান্তে যেটা রিফ্লেক্ট হয়ে আসলো, এই দুইটা তরঙ্গের সমীকরণটা আসলে কিভাবে হবে। মুক্ত প্রান্ত হলে রিফ্লেক্টেডের সমীকরণ কি আর বদ্ধ প্রান্ত হলে রিফ্লেক্টেডের সমীকরণ কি, আশা করি আমরা এই দুইটা বুঝতে পারছি। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এই দুইটা জিনিস আমরা কি ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা প্রথম যেই তরঙ্গটা ছিল সেই তরঙ্গটার আমরা দেখলাম আপতিত তরঙ্গের সমীকরণটা কি, এবং যেটা রিফ্লেক্ট হয়ে আসলো মুক্ত প্রান্তে রিফ্লেক্টেড হলে সমীকরণ কি আর বদ্ধ প্রান্তে রিফ্লেক্টেড হলে সমীকরণ কি, এই দুটা দেখলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি এখন আমরা এই পাশে একটা পালস না তৈরি করে যদি আমরা এখন কন্টিনিউয়াসলি এপাশ থেকে তরঙ্গ তৈরি করতেই থাকি তাহলে বলো তো বদ্ধ প্রান্তে রিফ্লেক্ট হয়েও আমাদের একটা তরঙ্গ আসবে, এবং দুইটা তরঙ্গ যদি একটা আরেকটার উপরে উপরিপাতিত হয়, দুইটা তরঙ্গের বেগ একই রকম, যেহেতু রিফ্লেকশন হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে রিফ্লেকশনের পরে এখানে কোনো রকমের তরঙ্গের এনার্জির কোনো লস হবে না, কোনো রকম এনার্জি লস হবে না। তাহলে দেখো তো যেই বেগে তরঙ্গ ধাক্কা খাবে তরঙ্গটাকে কি আমরা সিমুলেশনে দেখলাম না ভিন্ন বেগে ফেরত আসছে নাকি একই বেগে ফেরত আসছে? একই বেগে ফেরত আসছে। তরঙ্গের বিস্তারের কি কোনো পরিবর্তন হয়েছিল? দেখো তো আমরা এই পাশ থেকে এই পাশে যেই তরঙ্গ পাঠাচ্ছিলাম বাম দিক থেকে ডান দিকে আমরা ধরো যেই তরঙ্গ এটা যে বেগে যাচ্ছে ধাক্কা খাওয়ার পরে যে অ্যামপ্লিটিউড বা যেই বিস্তার, ধাক্কা খাওয়ার পরে সেই একই বিস্তার, ধাক্কা খাওয়ার পরে সেই একই বেগ, প্রত্যেকটা কণার কম্পাঙ্ক সেম। সো তাহলে বলো তো যখন দুইটা তরঙ্গ একটা হলো আপতিত আর একটা হলো রিফ্লেক্টেড, একটা যখন আরেকটার উপরে উপরিপাতিত হবে তখন কি আমরা একটা স্থির তরঙ্গ দেখতে পারবো না? একটা স্ট্যান্ডিং ওয়েভ পাবো না তখন? কথা বুঝছো? সো তাহলে এইটা হচ্ছে আমাদের দুই রকম ভাবে কিন্তু তাহলে আমরা স্থির তরঙ্গ তৈরি করার যেতে পারে। একটা হচ্ছে ভাইয়া যদি আমাদের মুক্ত প্রান্তে রিফ্লেক্টেড হয়ে একটা তরঙ্গ আসে, মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ, মুক্ত প্রান্তে প্রতিফলিত তরঙ্গ, তাহলে দুই রকমের ওয়েভের আমরা ইকুয়েশন পাচ্ছি। দেখো দুই রকম ওয়েভের ইকুয়েশন বলতে কি, একটা হচ্ছে দেখো মূল যে সমীকরণটা সেই সমীকরণ দুই ক্ষেত্রে একই রকম, সেই সমীকরণ দুই ক্ষেত্রে একই রকম। ক্লোজড এন্ডের জন্য মূল সমীকরণ ওমেগা টি মাইনাস কে এক্স, এটাও কিন্তু ওমেগা টি মাইনাস কে এক্স, এইটাও কিন্তু কি ওমেগা টি মাইনাস কে এক্স, এইটাও ওমেগা টি মাইনাস কে এক্স, এটাও হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, মানে দুইটার প্রথম সমীকরণ কিন্তু সেম। কিন্তু দেখো রিফ্লেক্টেড যে সমীকরণটা সেই সমীকরণ একটা হলো মাইনাস কি জানো আর একটা হলো প্লাস, এর সামনে একটা হচ্ছে মাইনাস দেওয়া আর এটা হচ্ছে প্লাস। তাহলে বলো তো যখন আমরা এবার
দুইটা তরঙ্গ, একটা আপতিত আর একটা রিফ্লেক্টেড, দুইটা তরঙ্গ যখন আমরা এবার উপরিপাতিত করব, তখন আমাদের স্থির তরঙ্গের সমীকরণ দুইটা কেসের জন্য কি দুই রকম আসবে না বলো তো? সো আমাদের মুক্ত প্রান্তের জন্য স্থির তরঙ্গের সমীকরণ যা হবে, বদ্ধ প্রান্তের জন্য কিন্তু স্থির তরঙ্গের সমীকরণ ডিফারেন্ট একটা কিছু পাবো আমরা। বুঝতে পারছো? ঠিক আছে। সো তাইলে চলো আমরা দুইটা কন্ডিশনের জন্যই স্থির তরঙ্গটা কিভাবে আসবে সেইটা চলো আগে একটু দেখে ফেলি। কথা কি বুঝতে পারছো? দেখো, যে আমরা যদি এবার একটা অসিলেশন নেই, সো কি হবে দেখবা একটু, যদিও এখানে খুব প্রপারলি যে এটা বোঝা যাবে সেরকম না, যাই হোক, একটা তরঙ্গ দেখো বাম দিক থেকে ডান দিকে আসছে, এই তরঙ্গ সবসময় বাম দিক থেকে ডান দিকে আসছে, আর অন্যদিকে ওইখান থেকে একটা তরঙ্গ তৈরি হয়েছে। তোমরা কি দেখতে পারতেছো যে এখানে একটা স্থির তরঙ্গের উদ্ভব হয়েছে? এখান থেকে যেহেতু কন্টিনিউয়াসলি আসলে যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে তরঙ্গটা মুভ করতেছে, কিন্তু আসলে দেখো একটা স্থির তরঙ্গ যেভাবে যে নাচানাচি করে ঠিক সেভাবেই কিন্তু এটা নাচানাচি করতেছে। বুঝতে পারছো? সো আমাদের দুইটা তরঙ্গ, যেটা বলছিলাম আগে, তো একটা পালস নিয়ে কথা বলছিলাম, সো একটা পালসই বাম দিকে গিয়ে সেটা আবার রিফ্লেক্ট করছিল। কিন্তু যদি এবার কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে এপাশ থেকে তরঙ্গ যায়, বাধা পেয়ে আবার একটা তরঙ্গ আসতে থাকে, তাহলে কিন্তু দুইটা উপরিপাতিত হয়ে আমরা এখন একটা স্থির তরঙ্গ দেখব। সো শুধুমাত্র এই কেসে যে স্থির তরঙ্গ দেখব তা না, ফিক্সড এন্ডেও যদি থাকে তাহলেও কিন্তু দেখো, যখন এটা বাম দিক থেকে ডান দিকে যাবে, এই পাশটাতে বাধা খেয়ে এই দেখো, সো এখানেও কিন্তু দেখো একটা স্থির তরঙ্গের উদ্ভব হয়েছে, উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, কিন্তু বাম দিক থেকে ডান দিকে কিন্তু এটার আর কোনো মোশন নাই। সো আমরা এখন এই দুইটা কেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই দুইটা কেস নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, ওকে, গুড, থ্যাংক ইউ। তাইলে আসো আমরা দেখি, বলো তো তোমাদের যদি মনে থাকে, আমরা আগের দিন কিন্তু একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন দেখছিলাম। বলো তো সেইটা কোন ক্ষেত্রের জন্য ছিল? ওইটা কি আসলে আমরা ওপেন এন্ড দেখে ফেলছিলাম, নাকি আমরা ক্লোজড এন্ড দেখে ফেলছিলাম? বলো তো, আমরা কি ক্লোজড এন্ড দেখছিলাম আগের দিন, নাকি ওপেন এন্ড যেটা সেটা দেখছিলাম? না, আগের দিন আমরা দেখো, আগের দিন কি একটা মাইনাস নিছিলাম, আরেকটা বলছিলাম জাস্ট বিপরীত দিকে আসতেছে প্লাস ধরে নাও। সো আগের দিন কিন্তু আমরা ওপেন এন্ডের কেসটা আসলে দেখে ফেলছিলাম। বুঝতে পারছো? যাই হোক, আজকেও আমরা আবার ওপেন এন্ডের জিনিসটা দেখব, যদিও আগের দিনের মতো ডিরাইভেশনে অত যাব না, কিন্তু দেখো আমরা জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, সো আমরা প্রথমে আসো এটা দেখি যে ওপেন এন্ডের জন্য কি হয়। ওপেন এন্ড বা মুক্ত প্রান্ত, তাহলে বলো তো, আপতিত যে তরঙ্গের সমীকরণ y ইনসিডেন্ট, বা আমি y12 দিয়েই বলি, বইতে 12 দিয়েই করা আছে, আমি আলাদাভাবে বোঝানোর জন্য ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড দুইটা দিয়ে বলছি। সো আমাদের y1 যেটা, সেটা কি ছিল? a sin ওমেগা t মাইনাস kx, এইটা একটা ছিল, এবং যখন প্রতিফলিত তরঙ্গ যেটা, সেই তরঙ্গ হচ্ছে y2 ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস kx, তাই না? দেখো, মুক্ত প্রান্তের জন্য এই দুইটাই তো ছিল, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস, a sin এর মতনই আছে। পারফেক্ট। এখন আমরা যখন স্থির তরঙ্গের সমীকরণ বের করেছিলাম, তখন দেখো কিভাবে বের করেছিলাম সমীকরণটা। y নেট সমান সমান ছিল y1 প্লাস y2, এবং এই দুইটা সমীকরণে যে সাইন সি প্লাস সাইন ডি, ওইভাবে করে যোগ করে আমরা কিন্তু ফাইনালি যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা ছিল এরকম, 2a cos kx sin ওমেগা t। দেখো তো ঠিক আছে কিনা, মিলাও, আগের দিনের সাথে একটু মিলাও। আগের দিন আমরা আমাদের যেই ওপেন এন্ড বা মুক্ত প্রান্তের জন্য যেটা ছিল, সেটা ছিল ঠিক এরকম সমীকরণ, দুইটাকে যোগ করে আমরা কিন্তু এটা পেয়েছিলাম। দাঁড়াও, যদি এটা তোমাদের
কেমনে আসলো বুঝতে সমস্যা হয়। দেখো y1 মানে কত, y1 মানে ছিল এইটা, এবং y2 মানে কত, y2 মানে হচ্ছে এইটা। তাহলে ভাইয়া এই দুইটা সমীকরণ y1 y2 যোগ করে আমরা ফাইনাল সামেশনটা কিন্তু এইটা পাইছিলাম। এইবার একটা কাজ করব আমরা, দেখো এইবার একটা সুন্দর কাজ করব, যা কিছু লিখতেছি একটু তুলে ফেলবা খাতায়। এইবার আমরা y বনাম x এর একটা গ্রাফ আঁকবো, বিভিন্ন সময়ে y বনাম x এর আমরা একটা গ্রাফ আঁকবো। আচ্ছা গ্রাফটা আঁকার আগে একটু ছোট্ট করে এখানে একটা টেবিল এঁকে ফেলি। টেবিল আঁকলে কিন্তু গ্রাফ আঁকা সহজ হয়, টেবিল এঁকে ফেললে গ্রাফ আঁকা খুবই সহজ হয়ে যায়। সো আমরা এই পাশে নিব সময়, আর এই পাশে নিব হচ্ছে y নেট। ঠিক আছে, বিভিন্ন সময়ের জন্য আমাদের y নেটের ভ্যালু কত হবে এগুলো আমরা দেখতে চাই। দেখো একটা গ্রাফ আঁকবো এখন আমরা, বিভিন্ন সময় যে টাইমের মান 0-তে y নেট কত হবে, টাইমের মান পর্যায়কালের 1/4 সময়ে y নেট কত হবে, পর্যায়কালের অর্ধেক সময় y নেট কত হবে, এরকম বিভিন্ন y নেটের ভ্যালু আমরা বের করতে চাই। এবং দেখি তাহলে সেটা কত আসে, দাঁড়াও একটু বড় করে রাখলে ভালো। ওকে, ঠিক আছে। দেখো সো আমরা বিভিন্ন সময় টাইম যখন 0, টাইমের মান যখন 0 তখন y নেট কত দেখব, টাইমের মান যখন t/4, যখন t/2, যখন 3t/4, যখন t, এই প্রত্যেকটা সময়ে y নেটের ভ্যালুগুলা কত আসে সেগুলো আমরা একটু দেখতে চাই। দেখো তাহলে কি হবে বলো তো, টাইম যখন 0, এই যে y সমান সমান টুয়াইস a cos kx sin ওমেগা t, বলো তো টাইমের মান যখন 0, sin 0 ডিগ্রির মান কত, 0 না, sin 0 ডিগ্রির মান কত, 0। সো আমাদের y সমান টুয়াইস a cos kx sin 0 সমান sin 0 এর মান 0, তাহলে 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলেই সেটা কত হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে। ভালো কথা। এবার আসো তো t/4, এই সময়টাতে সমীকরণ কি হবে, টুয়াইস a cos kx sin ওমেগা ইন্টু t/4। বলো তো এই ওমেগাকে আমরা কি লিখতে পারি, 2π/T লিখতে পারি, এবং তার সাথে আসলো t/4। বলো তো ভাইয়া 2π/T ইন্টু t/4, t কাটাকাটি করে ফেললে কি থাকে, π/2 থাকে না। বলো তো sin π/2 এর মান কত, 2a cos kx sin, এটা কত আসছে π/2 এর মান কত 1, তাহলে sin π/2 মানে 1 হলে এখানে শুধুমাত্র থাকবে কত, y সমান থাকবে টুয়াইস a cos kx। দেখো ঠিক আছে কিনা, যে আমাদের যদি t/4 যে মুহূর্তটা আছে সেই মুহূর্তে আমাদের y এর মান কত, সেটা হচ্ছে 2a cos kx, কারণ এটার মান 1 হয়ে গেল, 2a cos kx। ঠিক আছে, cos kx। ভাই এটা কি বের করতেছেন, আসতেছি, একটু ধৈর্য ধরো। এখানে আমরা যেই স্থির তরঙ্গের সমীকরণটা পাইছি, টি এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কত হয় সেগুলা দেখছি, এই মানগুলা কি বোঝাচ্ছে সেগুলাতে আসবো। তো বলো তো t/2 সময়ে কত হবে, হিসাব করো তো t/2 সময়ে কত হবে, t/2 সময় আসে পায়ের মান 0, আবার এটা y এর মান দেখো 0 চলে আসে, হিসাব করে দেখো 0 চলে আসে। তারপরে 3t/4, এখানে যদি 3t/4 বসাও তাহলে আসছে 3π/2, তাহলে এটা আসে -1, অর্থাৎ এটা আসবে মাইনাস টুয়াইস a cos kx। তারপরে t এর মান যদি বসাও তাহলে 2π, sin 2π মান 0, আবার সেটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো সমীকরণগুলা ঠিক আছে কিনা।
ঠিক আছে, সমীকরণগুলা ঠিক আছে কিনা দেখো। দেখো সমীকরণগুলো ঠিক আছে কিনা। সো আমাদের y এর মান 0, y এর মান 2a cos kx, y এর মান আবার 0, আবার y এর মান -2a cos kx, তারপর আবার t তে 0 হয়ে গেল। তো আমরা চলো এইটার একটা গ্রাফ আঁকি। যেহেতু টেবিলে এঁকে ফেলছি, এইবার আমরা এটার একটা গ্রাফ দেখে ফেলবো। এইটার একটা গ্রাফ দেখে ফেলি। সো গ্রাফটা যেহেতু আঁকছি, মনে করো এই দিক বরাবর থাকবে হলো x, বিভিন্ন x, আর এই দিক বরাবর থাকবে হচ্ছে বিভিন্ন y। ঠিক আছে, এই দিক বরাবর থাকবে বিভিন্ন y। তোমরা কপি টপি করতে যাও না, হ্যাঁ? খালি খালি কেন কপি করবা বলো? একটা কাজ করি, দাঁড়া আমি ছবিটা একটু ছোট্ট করে ফেলবো, তাহলে সহজ হবে। একটু ছোট করে আঁকি। ওকে, সো আমরা টোটাল 5টা টাইমলাইন নিছিলাম। 5টা টাইমলাইনের জন্য আমরা টোটাল 5টা গ্রাফ এঁকে ফেলবো। 1 2 3 4 5। ঠিক আছে, 5। ওকে, সো কি করছি, এটা হলো x অক্ষ বরাবর ভ্যালু, আর এটা হলো y অক্ষ বরাবর ভ্যালু। সো আমরা প্রথমে যে টাইমটা নিছিলাম সেই টাইমটা ছিল t = 0, পরে একটা টাইম নিছিলাম সেই টাইমটা ছিল t/4, পরে একটা টাইম নিছিলাম সেটা ছিল t/2, তারপরে একটা টাইম নিছিলাম 3t/4, এরপর একটা টাইম নিছিলাম ক্যাপিটাল T। সো বিভিন্ন সময়ের জন্য আমাদের এই y এর ভ্যালুগুলো কত হয় সেগুলো আমরা দেখছি। এবং দেখো তো এই ভ্যালুগুলাকে আসলে প্রত্যেকটা স্থানের জন্য কনস্ট্যান্ট বলো তো। x এর মান যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু y এর মানটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে যে yটা আমরা লিখছি সেই yটা কিন্তু এক এক অবস্থানে হবে এক এক রকম। x এর মান এক এক রকমের জন্য y এর মান হবে এক এক রকম। তাইলে খেয়াল করো, আমরা প্রথমে আগে লিখে ফেলি। দেখো t = যখন 0 ছিল তখন y নেট হলো 0। তো তুমি এখানে x এর মান যাই বসাও না কেন বলো তো, y এর মান কি থাকবে? x এর মান যাই বসাও না কেন y এর মান কি থাকবে? সকল ক্ষেত্রের জন্য y এর মান থাকবে আসলে 0। সকল ক্ষেত্রের জন্য y এর মান হবে 0। ঠিক আছে, প্রথম গ্রাফ আঁকা শেষ। পরের যে গ্রাফটা সেটা হচ্ছে 2a cos kx এর গ্রাফ। বলো তো 2a cos kx এর গ্রাফ। cos এর গ্রাফ কেমন হয় মনে আছে? বলো তো সাইনের গ্রাফ হয় যে এইরকম করে শুরু হয়। cos এর গ্রাফ কেমনে শুরু হয়? cos এর গ্রাফ এই যে এইরকম করে শুরু হয় না? ওই যে 90তে cos 0তে থাকে সর্বোচ্চ মান, 90 ডিগ্রিতে 0। তো এটা সাইনের গ্রাফ হলে এটা কিন্তু cos এর গ্রাফ হয়। সো আমরা এখান থেকে দেখি cos এর জন্য যেহেতু প্লাস 2a cos x এর গ্রাফ, সেটা কেমন হবে। আমরা একটু কয়েকটা পয়েন্ট আলাদা করে নেই, দাঁড়াও। সো এখান থেকে আমরা এইভাবে করে নিয়ে এইভাবে নিলাম, তারপরে এখান থেকে নিয়ে এইভাবে করে আমরা একটা cos এর একটা গ্রাফ এঁকে ফেললাম। ঠিক আছে, একটা সিম্পলি cos এর গ্রাফ আমরা এঁকে ফেললাম। ভালো কথা। তাহলে খেয়াল করো ভাই, আমরা যেটা পেলাম এই দিক বরাবর কিন্তু x মানে কি? x মানে হচ্ছে মূলবিন্দু থেকে কততম কণা, কত দূরত্বের কণাগুলো আছে। x এর মানে 1 মিটার দূরত্বের কণা, 2 মিটার দূরত্বের কণা, 3 মিটার দূরত্বের কণা, অর্থাৎ এগুলা বোঝাচ্ছে যে t = t/4 সময়ে, পর্যায়কালের 1/4 সময়ে 0তে যেই কণাটা, সেই কণাটা কোথায় আছে? এখানে আছে। এই কণাটা এই জায়গাতে আছে, এখানকার কণাটা এই জায়গাতে আছে, এখানকার কণাটা এই জায়গাতে আছে, এখানকার কণাটা এই জায়গাতে আছে। বলতো এইটা কি y1 বা y2 এর গ্রাফ? না, এটা কিন্তু লব্ধিটার গ্রাফ। অর্থাৎ এই যে y নেটের যে গ্রাফটা, সেই y নেটের গ্রাফটা কিন্তু আমরা এখানে এঁকেছি। y নেটের যে গ্রাফটা, y নেটের গ্রাফটা আমরা এখানে এঁকেছি। বুঝেছো? x অক্ষ বরাবর কি নিছি, বুঝেছো? গুড।
তারপরে বলো তো আবার t/2 তে y এর মান কত? t/2 তে y এর মান কত? 0। সো এটা আবার এরকম 0 হয়ে গেল। ভালো কথা। তারপরে 3t/4 যেই সময়টা আছে সেই সময়ে x এর ভ্যালু, সেই সময় y এর মান কত? -2a cos kx, -2a cos kx। সো দেখো আমাদের প্লাস cos x এর গ্রাফ কেমন হয়? দেখো এইটা যদি y হয়, এইটা যদি x হয়, তাহলে y সমান সমান cos x এর গ্রাফ কেমন ছিল? এই যে এরকম ছিল না? তারপরে যদি এটা y হয়, এদিক বরাবর x এর মান বসাও, তাহলে y ইজ ইকুয়ালস টু মাইনাস cos x, এটার গ্রাফ কেমন হবে? মাইনাস হলে কি সেটা নিচের থেকে শুরু হবে না? নিচের থেকে শুরু হবে না? মাইনাস cos x হলে নিচের থেকে শুরু হবে। সো তাহলে দেখো আমরা এখানে দেখি পরের যে গ্রাফটা, সেই গ্রাফটা হচ্ছে 3t/4 এর গ্রাফটা -2a cos kx এর গ্রাফ। আচ্ছা, ভালো কথা। আমরা একটা ছোট্ট কাজ করব, এখানে একটু ডট লাইন দিয়ে নেই যাতে করে আমাদের এইগুলার হেরফের না হয়। হ্যাঁ, এগুলা যাতে করে একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকে। ওকে, গুড। তাহলে দেখো আমাদের -2a cos x এর গ্রাফ, সো সেইটা হবে হচ্ছে এইরকম, এইরকম, এইরকম। ঠিক আছে? তাইলে আমরা যেটা পেলাম, এদিক বরাবর x, এদিক বরাবর x, এদিক বরাবর x। এই x এর মান কি ছিল? x এর মান 2 মিটার, মানে আমি কি বুঝতাম? যে রেফারেন্স থেকে 2 মিটার দূরত্বের কণাটার অবস্থান। x এর মান 2 মিটার বলতে আমরা কি বুঝতাম? যে রেফারেন্স থেকে 2 মিটার দূরত্বে যেই কণাটা আছে সেই পার্টিকুলার কণাটাকে বুঝতাম। সো আমরা এইখানে দেখো বিভিন্ন সময়ে আমরা কি করছি? ওই স্থির তরঙ্গটার ছবি তুলছি। বিভিন্ন সময়ে স্থির তরঙ্গটার আমরা ছবি তুলছি। যখন টাইমের মান 0 তখন একবার ছবি তুলছি, তখন দেখছি প্রত্যেকটা কণা এরকম ফ্ল্যাট হয়ে আছে। এরপরে যখন আমরা আবার t/4 সময় একটা ছবি তুলছি, তখন দেখছি কণাগুলা এইভাবে করে নড়তেছে। আবার t/2 সময়ে আবার আমরা একটা ছবি তুলছি। সরি, এটা নিচে করে ফেলছি নাকি? সরি। ওকে, হ্যাঁ। যখন 3t/4 তখন আবার ছবি তুলছি, ছবি তুলে দেখছি যে এইখানে যে কণাটা ছিল সেই কণাটা এখন এই জায়গাতে আছে, এইখানে যে কণাটা ছিল সেই কণাটা এইখানে আছে, এইখানে যে কণাটা ছিল সেই কণাটা এইখানে আছে। সো বিভিন্ন সময় আমরা ছবিগুলা তুলছি এবং আমাদের বিভিন্ন কণার অবস্থানগুলা কোথায় সেই অবস্থানগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন কণার অবস্থানগুলা কোথায় আছে সেইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো, ঠিক আছে? সো আমাদের বিভিন্ন সময়ে x এর মান বিভিন্ন, মানে কি? বিভিন্ন কণা বোঝাচ্ছি। সো এটাই হলো সেই মাধ্যমটা। মনে করো এটা একটা দড়ি, বুঝছো? এটা একটা দড়ি। সো এই দড়িতে যখন আমরা স্থির তরঙ্গ তৈরি করলাম, তখন দড়ির বিভিন্ন কণাগুলার অবস্থান কি সেইটা আমরা এইটার মাধ্যমে দেখছি। যে টাইম ইজ ইকুয়ালস টু 0 তে দড়িটা এরকম ছিল, টাইম যখন t/4 তখন দড়িটা এইরকম একটা ফর্ম তৈরি করছে। অর্থাৎ দড়ির যে কণাগুলো আছে সেই কণাগুলোর অবস্থান এখন এখানে, এখানকার কণাটার অবস্থান এখানে, এখানকার কণার অবস্থান এখানে। তারপরে দেখো যখন t/2 তখন আবার এটা এরকম হয়ে গেছে। যখন 3t/4 তখন কণাটা, এখানকার কণাটা এখানে চলে গেছে, এখানকার কণাটা এখানে চলে গেছে, এখানকার কণাটা এখানে চলে গেছে। অর্থাৎ এটা একটা দড়ি। সেই দড়ির দেখো এই যে x অক্ষ বরাবর ভ্যালু যত বাড়াবো তত তো আমাদের বিভিন্ন অবস্থানের কণাটাকে বোঝাবে। সো এটা হচ্ছে সেই পুরো দড়িটা মনে করো, এবং এই y এর মানটা হচ্ছে বিভিন্ন কণাগুলোর অবস্থানটাকে প্রকাশ করছে বিভিন্ন সময়ে। বলো এই গ্রাফটা ক্লিয়ার কিনা? গ্রাফটা ক্লিয়ার কিনা? দেখো গ্রাফটা ক্লিয়ার কিনা বলো তো? ভাইয়া y এর মান 0, আপনি x এ দিলেন কেন? কোথায়? এই যে y এর মান যখন 0 তখন কি y অক্ষ বরাবর কোনো দড়ির অংশ আছে? দেখো তো, এখানকার যে কণাটা সেই কণা এখানেই আছে, এখানকার কণা এখানেই আছে, এখানকার কণা এখানেই আছে, তো সবাই তো 0, সবাই তো 0। ঠিক আছে, যাক, ভেরি গুড, ভেরি গুড। এইবার একটা মজার জিনিস দেখো। সো তার মানে আমরা যেটা দেখলাম
যে আমাদের এই দড়িটা আসলে কিভাবে করে অসিলেট করছে, আমাদের দড়িটা কিভাবে করে অসিলেট করছে। একটা কাজ করি, দেখো আমাদের দড়িটা আসলে কিভাবে করে কাজ করছে। সো দড়িটা দেখতে কেমন হবে সেইটা আমরা একটু দেখাই। এই যে দেখো আমাদের রাইট, ও সরি কি করলাম এটা, তো এখানে আসলে কিভাবে, এইটা হচ্ছে বাহ এই তো, আরে ধুর ওই পার্টটুকু কপি হচ্ছে না, কেমন লাগে ভাই, তুই একটু বের হতো, তুই একটু বের হ। এই যে আপনারা সবাই একটু আসেন তো আমার সাথে, আপনারা সবাই একটু আমার সাথে আসেন। হ্যাঁ এইবার হয়েছে। আমি যেটা করব যে দড়ির এই বিভিন্ন অবস্থাগুলাকে, ছবিটাকে এঁকে নিই তারপর তোমরা রাখো। দড়ির এই বিভিন্ন অবস্থাগুলাকে আমরা এবার প্রকাশ করতে চাই কিভাবে করে, দেখো এটা ছিল প্রথম অবস্থাটা, রাইট, এটা ছিল প্রথম অবস্থাটা, এবং দ্বিতীয় যে অবস্থাটা সেইটা হচ্ছে গিয়ে হলো এই রকম, এই দেখো। সো আমাদের এই দুইটা অবস্থাটাকে আমি কি করলাম, একটার উপর আরেকটা নিয়ে আসলাম। দেখো এই অবস্থানটা আর এই অবস্থানটা একটার উপর আরেকটা নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে কেমন হবে, এই ছবিটা একটু বাজে হয়ে গেছে, আমি একটু সুন্দর করে আঁকি। এটা একটার উপর একটা যে নিয়ে আসছি এইটা বুঝলে হয়েছে। সো এবার আমি ছবিটাকে একটু সুন্দর করে আঁকতেছি, খালি ওটা কিন্তু একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, যেহেতু সিমেট্রিক হয়নি একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে। সো মূলত ছবিটা কেমন, ছবিটা হচ্ছে আর এই পাশ থেকে থাকবে হচ্ছে এই রকম। অর্থাৎ আমরা কি দেখবো জানো, যখন ফ্যান চলে তখন বলো তো আমরা কি দেখি, ফ্যানের পাখা ঘুরতেছে, আমাদের কাছে দেখে মনে হয় পাখা মনে হয় অনেকগুলা, কিন্তু আসলে পাখা তো অনেকগুলা না। সো যেটা হচ্ছে দেখো আমাদের এখানে যেমন তরঙ্গটা যখন স্থির তরঙ্গ যখন উদ্ভব হবে তখন দেখে মনে হবে যে এখানে এই কণাগুলাই উপরে নিচে ওঠানামা করতেছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখায় আসি, দেখো তাহলে রিলেট করতে পারবা। দেখো এইখানে কি কাহিনী হচ্ছে, দেখো এই জায়গাতে একটা ওয়েভ তৈরি করবে এই লোকটা, এই ভদ্রলোক এখানে একটা ওয়েভ তৈরি করবে, এটা একটা বদ্ধ প্রান্তের ওয়েভ। তো খেয়াল করো যখন এপাশ থেকে দেখো বিভিন্ন সময়ে আমাদের এক একটা কণা, বিভিন্ন সময় দেখো একটা জায়গার কণাগুলো সবসময় স্থির থাকে, কিন্তু অন্য কণাগুলা কিন্তু দেখো এরকম স্পন্দিত হতে থাকে, এরকম স্পন্দিত হতে থাকে। তো অনেকটা ফ্যানের পাখার মতন না, একই দড়ি কিন্তু একবার উপরে আসে আবার নিচে আসতেছে, এরকম করে ওঠানামা করতেছে, কিন্তু আমাদের কাছে দেখে মনে হচ্ছে এই দেখো এটা খুব স্লো পজিশনে করা, আসলে একদম ওই যে স্থির তরঙ্গের আমরা যেরকম দেখছিলাম যে এরা নড়াচড়া করে না, জাস্ট উপরে নিচে ওঠানামা করে, এটা স্লো মোশনে সেই রকম একটা অবস্থা দেখাচ্ছে। সো আমাদের বিভিন্ন সময়ে ধরো টি সমান সমান t/2 সময় যদি নিচের ওয়েভটা ফর্ম হয়, টি সমান সমান 3t/4 সময় হয়তো বা উপরের এই ওয়েভটা ফর্ম হচ্ছে। সো টি পর্যায়কালটা আসলে খুবই অল্প। সো ওই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই যে ওয়েভটা, সেই ওয়েভটা এরকম তৈরি হচ্ছে। ভাই আপনি একটু দূরে যান, হ্যাঁ এই তো দূরে গেছে, এই দেখছো। সো আমরা কিন্তু এই জিনিসটা এখানে দেখলাম। এখন যখন ফ্রিকোয়েন্সি বাড়ায় দিব তখন দেখো আরো কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায় যদি দেয়া হয়, আচ্ছা এখানে আরো কমায় দিছে, যদি আমরা আরেকটু সামনে আগে, এই দেখো দেখো এই যে এইখানে একটা ওয়েভ, আবার এদিক থেকে আরেকটা ওয়েভ আসতেছে। তো এই যে পয়েন্টগুলো আছে এগুলাকেই কিন্তু আমরা বলি সেই নিস্পন্দ বিন্দু, আর এখানে যে পয়েন্টগুলো সর্বোচ্চ বিস্তারে ওঠানামা করতেছে এগুলাকেই আমরা বলি সুস্পন্দ বিন্দু। এই দেখো তারটা কিন্তু এরকম লাফালাফি করছে, একটাই কিন্তু তার,
তার কিন্তু একটাই, কিন্তু আমরা বিভিন্ন মুহূর্তের দুইটা ছবিকে একসাথে করে ফেলছিলাম না, t/2 আর t দুইটা মুহূর্তের ছবিকে একসাথে করে ফেলছিলাম না। সো মুহূর্তের ছবিকে একসাথে করে ফেললে এইরকম একটা লুপের মতন ছবি আমরা দেখব, এরকম একটা লুপের মতন ছবি আমরা দেখব। এই দেখো, এরকম একটা লুপের মতন ছবি আমরা দেখব। যদি দুইটা মুহূর্তের ছবিকে আমরা একসাথে করে ফেলি তাহলে আমরা এরকম লুপের মতন অংশ দেখব। আরে বেচারা কি ডেডিকেশন দিয়ে দেখাচ্ছে, দেখছো? সো এই কণার মাঝখানের যে কণাগুলো আছে এগুলো হচ্ছে সেই নিস্পন্দ কণা, এগুলো একেবারে নড়েই না। কিন্তু এখানকার যে মাঝখানে কণাগুলো আছে এরা সুস্পন্দ কণা, এরা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে ওঠানামা করছে। বুঝতে পারছো? কিন্তু দেখো তার কিন্তু একটাই, একটা নির্দিষ্ট মুহূর্তে তার তো একটাই, ঠিক আছে? সো আমরা দুইটা মুহূর্তের কণাকে একসাথে নিয়ে কিন্তু এই ছবিটা আঁকাইছি। দেখো বুঝছো কিনা, যে এই যে এইখানে যেই মুহূর্তটা ছিল সেই মুহূর্তটাকে বসাইছি, এই মুহূর্তে যেই শেপটা ছিল সেই মুহূর্তটাকে বসাইছি, বসানোর পর এরকম একটা লুপের মতন ছবি পাইছি। সো এই লুপটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? লুপটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে দেখো এইখানে যে কণাগুলো আছে, ভাই একটু খেয়াল করো তো, t=0তে এইখানে যে কণাটা আছে, তারপরে এইখানে যে কণাটা আছে, তারপরে এইখানে যে কণাটা আছে, খেয়াল করো শুরুতে তো এই কণাগুলা স্থির, সাথে সবাই স্থির ছিল, কিন্তু বলো তো t/4 মুহূর্তেও সবাই নড়াচড়া করতেছে। যেমন এই কণাগুলো উপরে আসলো, এরা নিচে আসলো, কিন্তু এরা কিন্তু জায়গা মতন বসা। পরের মুহূর্তের অবস্থাটা দেখো t/2, এখনো কিন্তু এরা আগে সবাই বসা ওরাও বসা। তারপর 3t/4 যে মুহূর্তটা আছে এইখানেও দেখো ওরা সেই একই জায়গাতে আছে, কিন্তু বাকিরা সবাই কিন্তু সচল, বাকি যে কণাগুলো আছে সবাই কিন্তু তখন সচল। বুঝতে পারছো? সবাই কিন্তু তখন সচল অবস্থাতে আছে। সো আমরা যেটা দেখলাম, খেয়াল করো দুইটা মুহূর্তের ছবি, দুইটা সর্বোচ্চ মুহূর্তের ছবি, একটা হলো সর্বোচ্চ মানে t/4 মুহূর্তে তো এটা সর্বোচ্চ একটা ওয়েভ ফর্ম তৈরি করছে, আবার 3t/4 মুহূর্তেও তো এটা সর্বোচ্চ একটা ওয়েভ ফর্ম তৈরি করছে। সো এই দুইটা সর্বোচ্চ মুহূর্তের ছবিকে আমরা এখানে নিয়ে আসলাম। এই ছবিটা একটু কেমন জানি লাগতেছে, আশা করি বুঝছো তো, এটা বাদ দিয়ে দিলাম, এটার দিকে তাকাই দেখি। সো দুইটা সর্বোচ্চ মুহূর্তের ছবিকে নিয়ে এসে আমরা দেখলাম যে ভাইয়া এইখানে যেই কণাটা আছে না সেই কণাটা উপরে ওঠে, আবার সর্বোচ্চ নিচে এই পর্যন্ত নামতে পারে। একটু বেশি নিচে নামা হয়ে গেছে, যাই হোক উপর নিচে সমান সমান থাকবে। এই কণাটা ওর জায়গাতে ফিক্সড থাকবে। এইখানে যে কণাটা সেই কণাটা উপরে এতটুকু যাবে, নিচে এতটুকু যাবে, এই কণাটা উপরে এতটুকু যাবে, নিচে এতটুকু যাবে, এই কণাটা উপরে এতটুকু যাবে, এতটুকু যাবে, কিন্তু এই কণা স্থির, এই কণা স্থির, এই কণা স্থির। কথা বুঝতে পারছো? সো এই কণাগুলা এভাবে করে স্থির হয়ে থাকবে। তো বলো তো আমাদের ল্যামডা কতটুকু দূরত্ব? ল্যামডা দূরত্বটা কতটুকু? ল্যামডা দূরত্ব হচ্ছে যে আমাদের এই পাশ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এই যে পিক টু পিক, এই যে এইটা একটা পিক, আবার এই যে এই ওয়েভটার কথা চিন্তা করে দেখো, এটা কিন্তু আরেকটা পিক। ঠিক আছে? তাহলে বলো তো আমাদের একদম x = যখন 0 তখন কি এই বিন্দুটা সুস্পন্দ বিন্দু পাইছি না আমরা? x = যখন 0 তখন কিন্তু এখানে একটা সুস্পন্দ বিন্দু আমরা পাইছি। আবার বলো তো সুস্পন্দ বিন্দু আবার কতটুকু দূরত্ব পরে আসছে? এইটুকু দূরত্ব হচ্ছে ভাইয়া λ/4, এইটুকু দূরত্ব λ/4। খেয়াল করো এই পুরো দূরত্বের অর্ধেক যেই দূরত্বটুকু আছে এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত? λ/2 না? বা আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে 2λ/4। সো দেখো λ/4 এর জোড় গুণিতকে কিন্তু আমরা একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি। আবার বলো তো আমাদের এইখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কিন্তু আবার কত? এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব আবার λ/4, আবার এখান থেকে এইটুকু আবার λ/2। তাহলে দেখো যখন আমাদের এখানে 4λ/4 আসছে, আবার 4λ/4 দূরত্বটা আসছে আবার, তখন কিন্তু আমরা আবার একটা সুস্পন্দ বিন্দু পাইছি। একটু আগের দিনের নোটটা খুলে দেখো তো কোথায় আমাদের সুস্পন্দ বিন্দু পাওয়ার কথা? আমাদের সুস্পন্দ বিন্দুগুলা কিন্তু λ/4 এর জোড় গুণিতক দূরত্বে পাওয়ার কথা। λ/4 এর
জোড় গুণিতকে সুস্পন্দ বিন্দু পাবো। মনে আছে আগের দিনের পড়া 2n λ/4 এ পাওয়ার কথা ছিল। সো আমাদের এখানে দেখো ছবি থেকে স্পষ্ট যে আমাদের যেই ল্যামডা ছিল, এই দেখো এটা হলো একটা পিক, আবার এইটা কিন্তু আরেকটা পিক। এই যে কোন তরঙ্গটা, এই যে কোনো একটা নিয়ে তো হিসাব করবা, এই যে এই তরঙ্গটার দিকে খেয়াল করো, এটা একটা পিক, এটা একটা পিক। তো এই মধ্যবর্তী দূরত্ব তো 1 ল্যামডা, তার অর্ধেক দূরত্ব হলো λ/2, তার অর্ধেক দূরত্ব λ/4। সো এই λ/4 এর ডাবল দূরত্ব, এখানে একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি। আবার এটা হলো 3 λ/4, এটা হলো 4 λ/4, তাহলে 4 λ/4 হচ্ছে λ/4 এর আবার জোড় গুণিতক, সেখানে আমরা একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি। অন্যদিকে দেখো তো নিস্পন্দ বিন্দুটা কত দূরত্বে পাচ্ছি, 1 λ/4 দূরত্ব। তারপরে আবার এটা তো 1 λ/4, এটা 2 λ/4, এটা 3 λ/4, অর্থাৎ আবার 3 λ/4 দূরত্বে আমরা আবার নিস্পন্দ বিন্দু পাচ্ছি। এটা 4 λ/4, এটা 5 λ/4। দেখো 5 λ/4 দূরত্বে আমরা আবার একটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। 7 λ/4 দূরত্বে আমরা আবার একটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এই চ্যাপ্টার এখন একটু একটু ইজি হতে শুরু করছে। দেখো এই চ্যাপ্টারটা না আসলে একদম অন্যান্য চ্যাপ্টারগুলো যেরকম ধরো যে আমাদের আনত তল আছে, একটা বস্তু গড়ায় পড়লো, সুন্দর মতন বোঝা যায়, হ্যাঁ ঠিক আছে, বল প্রয়োগ করলাম, ধাক্কা খাইছে, উপরে উঠলো, নিচে নামলো, বোঝা যায়। কিন্তু এইটা আসলে একটু ডাইনামিক। তো তোমার কতগুলো ফাংশন দেখো, এক্স ভ্যারিয়েবল আছে, টি ভ্যারিয়েবল আছে, এবং এই দুইটার উপরে ভিত্তি করে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তো এটা আসলে একটু ভিডিওগুলো না দেখে তারপরে যদি করা হয়, এগুলো প্রথম ধাক্কায় মাথা ঢুকাতে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো মজা আছে, গুড, এই মজাটা পাইলেই হইলো। সো আমরা এখান থেকে দেখো λ/4 এর জোড় গুণিতক দূরত্বে আমরা সুস্পন্দ বিন্দু পাবো, এবং λ/4 এর বিজোড় গুণিতকে, λ/4 এর বিজোড় গুণিতকে, বিজোড় গুণিতকে আমরা হচ্ছে নিস্পন্দ বিন্দু পাবো, নিস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝলাম। এখন আসো, যদি আমরা তো ওপেন এন্ডটা দেখলাম, বলো তো যদি ক্লোজড এন্ডের জন্য এখন হয় তাহলে কাহিনী কি হবে? চলো ছোট্ট করে আবার আমরা দেখে আসি ক্লোজড এন্ডের জন্য কি হবে। আমরা তো ওপেন এন্ডের জন্য দেখলাম, এবার আসো ক্লোজড এন্ডের জন্য কি হবে দেখে ফেলি। ক্লোজড এন্ডের জন্য মানে বদ্ধ প্রান্তের জন্য সমীকরণগুলো কেমন হবে। আচ্ছা, তোমাদের আরেকটা মজার জিনিস দেখানো বাকি আছে, দেখো আরেকটা মজার জিনিস একটু দেখাই ফেলি। দেখো তো, দাঁড়াও, কই গেল? হ্যাঁ, এইটা জোস একটা জিনিস ভাই, সেরা। দেখো আমরা ফ্রি এন্ডের থেকে দেখছিলাম, সো t/8 না, আর একটু কমাই দিই, t/24 দেখি। প্রথমে আমরা রেজাল্টিংটা দেখবো না, ইনসিডেন্টটাই আগে দেখি। দেখো সো এখানে কি হচ্ছে, দেখো এখানে একটা তরঙ্গ আসতেছে। সো এরকম একটা তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে আসছে, এটা একটা ফ্রি এন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রি এন্ড। বলো তো ভাইয়া, এই ফ্রি এন্ডে ধাক্কা খাওয়ার পরে এতক্ষণ যা পড়ছি সবকিছু এখানে সামারাইজড। দেখো এইখানে যখন তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে আসছে, বলো তো এই পয়েন্টের থেকে যদি, যেহেতু এটা কি ফ্রি এন্ড, তাহলে রিফ্লেক্ট করার পরে তরঙ্গটা কি, এটা যে ওয়েভ ফর্ম আছে সেই ওয়েভ ফর্মে এটা রিফ্লেক্ট করবে না, এটা যেই ওয়েভ ফর্মে এসে এখানে ধাক্কা খাবে ঠিক সেই ওয়েভ ফর্মে কিন্তু এটা ব্যাক করবে। আচ্ছা, তাহলে দেখো রিফ্লেক্টেড ওয়েভটা একটু দেখি এবার। সো আমরা যদি দেখো রিফ্লেক্টেড ওয়েভ ধাক্কা খেয়ে দেখো, ধাক্কা খেয়ে দেখো ঠিক এটা যেভাবে যতটুকু নষ্ট হয়েছে এখানে ঠিক ততটুকু ক্রিয়েট হয়েছে। বুঝছো? যতটুকু এই সাইডে নাই হয়ে গেছে, দেখো যতটুকু এই সাইডে নাই হয়ে গেছে ঠিক ততটুকুই কিন্তু উল্টাভাবে ব্যাক করা শুরু করছে। সো দেখো আমরা এখান থেকে যদি দেখি, তাহলে দেখো এই যে এরকম একটা ওয়েভ, দেখো এখানে যতটুকু নাই হয়ে যাচ্ছে এখানে ততটুকু ক্রিয়েট হয়ে যাচ্ছে, ততটুকু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং এখন নিচের ওয়েভ ফর্মটা আসতেছে। সো একই সাথে দেখবা এটা যতটুকু খেয়ে যাচ্ছে, যতটুকু এটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক ততটুকু ওয়েভ ফর্ম এখান থেকে ব্যাক করতেছে। সো এইভাবে করে করে এই একটা ওয়েভ আসতেছে আর একটা ওয়েভ রিফ্লেক্ট করতেছে। বলো তো এইটা কি আমরা ওয়াই নেটটা দেখতেছি? এখন আমরা কি এখানে ওয়াই নেটটা দেখতেছি? বলো তো আমরা কি এইটা
ওয়াই নেটটা দেখতেছি না, এটা দুইটা আলাদা আলাদা তরঙ্গ যেটা। সো দুইটা আলাদা আলাদা তরঙ্গ যেইটা সেইটা আমরা দেখতেছি, সেটা এভাবে করে যাচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু এইবার আসো আমরা দেখি রেজাল্টেন্টটা কি হয়। রেজাল্টেন্টটা কি হয়, সো খেয়াল করো, রেজাল্টেন্টটার দিকে যদি তাকাও, আমরা তো এতক্ষণ রেজাল্টেন্ট নিয়ে পড়ছি। সো দুইটা ওয়েভ মার্জ হয়ে কি হবে সেটা আর হিজিবিজি না করি, দুটাকে সরাই দেই, এই দুইটাকে সরাই দেই। দেখো, সো রেজাল্টেন্টটার দিকে যদি একটু তাকাও, তাহলে দেখো এইটা এইভাবে করে অসিলেট করতেছে, এইভাবে করে অসিলেট করতেছে। সো এইটাই আমরা কিন্তু বিভিন্ন সময়ে এই জিনিসটাই দেখছি, যে বিভিন্ন সময় আমাদের ভ্যালুগুলা কেমন হয়, বিভিন্ন সময় ভ্যালুগুলা কেমন হয়। আমি অ্যানিমেশন দিয়ে দেখাই এখন। হ্যাঁ, এই দেখো, সো এখন এটা জাস্ট উপরে নিচে দেখো ওঠানামা করতেছে। সো এই পাশেও একটা মুক্ত এন্ড ছিল, এই পাশেও কিন্তু একটা মুক্ত এন্ড ছিল। সো মনে রাখবা, মুক্ত এন্ড যেটা থাকবে, মুক্ত এন্ডে সবসময় সর্বোচ্চ বিস্তারে ওঠানামা করে। মুক্ত এন্ড যখন পাবা, মুক্ত এন্ডে সবসময় দেখো সর্বোচ্চ বিস্তারে কিন্তু ওঠানামা করে। এটা আমাদের সামনে আমরা বাঁশিতে সুর নিয়ে পড়বো, যে একটা বদ্ধ বাঁশি আছে, একটা দুই মুখ খোলা বাঁশি আছে। সো এই বাঁশির ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা তখন কাজে লাগবে। এটা মাথায় রেখো যে সবসময় যেই পাশটা খোলা থাকে, খোলা যে প্রান্তটা থাকে সেখানে সুস্পন্দ বিন্দু তৈরি হবে, খোলা যেই প্রান্তটা থাকে সে পাশে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে দেখো, এগুলো হচ্ছে নোড, এটা নোড, এটা নোড, এটা নোড, এগুলো সব কিন্তু নোড, ঠিক আছে। এবং দেখো এখান থেকে আরো ক্লিয়ারলি এটা দেখা যায়, ওটা তো হিজিবিজি ছিল, এখান থেকে আরো ক্লিয়ারলি দেখা যায়। দেখো, বলতো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যেই দূরত্ব, এটা হচ্ছে আমাদের 1 ল্যামডা, এই পুরাটুকু দূরত্ব হচ্ছে আমাদের 1 ল্যামডা। তাহলে ভাইয়া এই অর্ধেক দূরত্ব কত? λ/2। এই অর্ধেক দূরত্ব কত? λ/4, λ/4। তাহলে এই 1 λ/4 দেখো এখানে একটা নোড তৈরি হয়েছে। আরো একটা λ/4 দূরত্ব যদি নাও, অর্থাৎ 1 λ/4, 2 λ/4, 2 λ/4 দেখো এই কণাটা কিন্তু অ্যান্টি নোড, এরকম ওঠানামা করতেছে। এখানে আরেকটা আছে, সেটা হলো 3 λ/4 দূরত্ব। সো আরেকটা λ/4 গেলে টোটাল 3 λ/4 দূরত্ব এখানে কিন্তু নোড হয়ে যাচ্ছে। আরো একটা λ/4 গেলে 4 λ/4, এখানেও কিন্তু এটা একটা অ্যান্টি নোড হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যায় বলো তো? কথা কি ক্লিয়ার? যাক, গুড। সো আমাদের দেখো স্থির তরঙ্গ, যেটা আগের দিনও বলছিলাম যে আমাদের এখানে স্থির কণাগুলো থাকার কারণে কিন্তু আমাদের তরঙ্গ এক পাশ থেকে যে আরেক পাশে যাবে এটা যাইতে পারে না, ঠিক আছে। ওকে, ডান। এইবার আসো আমরা তাহলে দেখি ফিক্সড এন্ডের জন্য কি হবে। ফিক্সড এন্ডের জন্য কি হবে চলো দেখে আসি। ওকে, ক্লোজড এন্ড, যেটা ক্লোজড এন্ডের জন্য ভাইয়া আমাদের সমীকরণ কি ছিল? y1 সমান সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এবং রিফ্লেক্টেড ওয়েভ যেটা সেটা হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। দুইটাকে যখন আমি যোগ করব, ওয়াই নেট সমান সমান y1 প্লাস y2, তখন এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এটা বলো তো কিসের সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা না? একটু মনে করে দেখো তো ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি ছিল? যে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো আমাদের এখানে এ cos 2a cos কি হবে? cos সি প্লাস ডি বাই 2, তো এটা হচ্ছে 2 ওমেগা টি বাই 2, এটা হয়ে যাবে আমাদের 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 জাস্ট ওমেগা টি, তাই না? সি প্লাস ডি, যে এটা হচ্ছে সি, এইটা হলো গিয়ে সি, আর এইটা হলো গিয়ে ডি। তাহলে সি প্লাস ডি করো ডিভাইডেড বাই 2, তাহলে কত? ওমেগা টি হচ্ছে। এবং সাইন সি মাইনাস ডি করলে মাইনাস কে এক্স থাকছে। সো মাইনাসটাকে সামনে নিয়ে আসলে কি হয়? মাইনাস 2a cos ওমেগা টি সাইন কে এক্স। এইটা হচ্ছে আমাদের ওয়াই নেটের ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে বলো তো আমাদের এইখানে কোন অংশটা এখন বিস্তারটাকে নির্দেশ করবে? বলো তো কোন অংশটা বিস্তারটাকে নির্দেশ করবে? আমরা জানি টি এর অংশে আমরা হাত দিব না, কারণ টিটা তো একটা কণার বিভিন্ন মুহূর্তে অবস্থান বোঝাচ্ছে, একটা কণার বিভিন্ন মুহূর্তে অবস্থানটা বোঝাচ্ছে। সো এটা তো ফিক্স না, কিন্তু একটা নির্দিষ্ট কণার জন্য এই পার্টটা ফিক্সড। সো এটাকে আমরা রাখলাম। বা সহজ কথা হচ্ছে ভাই,
এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা বিস্তারের মধ্যে ঢুকাইয়া দিব। তাহলে সাইন কে এক্স আর এখানে আসলো কত, কজ ওমেগা টি, কজ ওমেগা টি। তাহলে এই যে -2a সাইন কে এক্স, এইটা কিন্তু আমাদের এই বিস্তারের মধ্যে পড়ে যাবে, এইটা হলো বিস্তারের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা ওয়াই নেটের যে সমীকরণ এটাকে এভাবে লিখতে পারি যে এ কজ ওমেগা টি। সো দেখো, তাহলে আমরা যদি সুস্পন্দ বিন্দু এইবার চাই, যদি আমরা এইবার সুস্পন্দ বিন্দু চাই, যদি আমরা এবার চাই সুস্পন্দ বিন্দু পেতে, তাহলে বলতো এই যে যে বিস্তারটা -2a sin kx, আমাদের সুস্পন্দ বিন্দু হতে হলে sin kx এর মানটা কি ম্যাক্সিমাম হতে হবে না? ম্যাক্সিমাম হতে হবে না, কারণ বিস্তারটা ম্যাক্সিমাম হতে হলে sin kx এর মানটা ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে, লোকটার এক্সপেরিমেন্টটা ক্লোজ এন্ডেড ছিল। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ওইটার সাথে মিলায় না, আমরা ওইখানে জাস্ট ওই যে লুপের ব্যাপারটা ওইখানে দেখাইছি, যে ওই যে একটার উপরে আরেকটা ছবি যে আসলো না, আমরা যখন এই যে দুইটা বেগুনি, এই যে একটার উপরে একটা, এটা মানে কি বোঝাচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য জাস্ট ওই লোকের অ্যানিমেশনটা দেখাইছি ওইখানে, বুঝছো? ঠিক আছে, গুড। সো দেখো, সাইন কে এক্স যদি ম্যাক্সিমাম হয়, সাইন কে এক্সটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমরা কিন্তু এটাও তখন ম্যাক্সিমাম পাবো। সো সাইন কে এক্স এর ম্যাক্সিমাম মান কত হইতে পারে? 1 হইতে পারে। তাহলে সেক্ষেত্রে কত হবে? -2a। তাহলে খেয়াল করো, আমরা যদি দেখি সাইন কে এক্স এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, যখন সাইনের মান আমাদের হচ্ছে π/2, বা যখন সাইন 3π/2, বা যখন সাইন 5π/2, অর্থাৎ যখন সাইন 2n - 1 π/2 হবে, তখন কিন্তু আমরা সাইন কে এক্স এর ম্যাক্সিমাম মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা সাইন কে এক্স এর ম্যাক্সিমাম মান পাবো। সো দেখো, আমাদের কে এক্স এর যে ভ্যালুটা, কে এক্স এর যে ভ্যালুটা সেটা আসলে কত কত হচ্ছে, π/2 হতে পারে, 3π/2 হতে পারে, 5π/2 হতে পারে, বা 2n - 1 π/2 হতে পারে। সো তাহলে এক্স এর ভ্যালু আমরা যখন বের করব, যদি জাস্ট এইটা আর এইটা যেহেতু জেনারেলাইজড ফর্ম, এই দুইটাকে নিয়ে আমরা যদি দেখি কে এক্স সমান 2n - 1 π/2, তাহলে এক্স এর মান কখন কিভাবে পাবো দেখো, কে মানে হচ্ছে 2π/λ, 2n - 1 π/2, তাহলে এক্স এর মান কত হবে? 2n - 1 π/2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2π। তাহলে দেখি এখান থেকে আমাদের পাই পাই কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকে দেখো 2n - 1 λ/4। দেখছো, এখন সুস্পন্দ বিন্দু আগে কিন্তু λ/4 এর জোড় গুণিতকে তৈরি হতো, এখন সুস্পন্দ বিন্দু কোথায় তৈরি হচ্ছে? λ/4 এর বিজোড় গুণিতকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই কে কেন ধরছিলাম, মাইট দিব একটা, কে ধরছিলাম জাস্ট এই যে বড় লেখাটাকে ছোট বানানোর জন্য, এটাকে যে ওয়েভ নাম্বার বলি, লেকচার 4-এ দেখো কে সমান 2π/λ, এটা জাস্ট কে ধরছিলাম, এই এতবার আমি 2π/λ এতবার লিখবো, এই আর কি। ওকে, সো তাহলে দেখো আমরা সুস্পন্দ বিন্দু, যেটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি হলো λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে। ঠিক আছে, λ/4 এর বিজোড় গুণিতকে, বিজোড় গুণিতক দূরত্বে আমরা কি পাচ্ছি? λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে আমরা এখানে সুস্পন্দ বিন্দু পাচ্ছি, দূরত্বে সুস্পন্দ বিন্দু পাচ্ছি। তাহলে বলো তো নিস্পন্দ বিন্দু কোথায় পাবো? নিস্পন্দ বিন্দু কত দূরত্বে পাওয়ার কথা দেখি তো, নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়ার কথা? নিস্পন্দ বিন্দু বলো তো, নিস্পন্দ বিন্দু কখন পাবো? যখন আমাদের তো a সমান -2a sin kx, সো আমাদের এই sin kx এর মান যখন 0 হলে
বিস্তার সর্বনিম্ন, বিস্তার সর্বনিম্ন। পুরাটা একবার এখনই রিক্যাপ করবো, দাঁড়াও, আজকে অনেকগুলো টপিক দেখাইছি, মাথায় জ্যাম লেগে যেতে পারে, একটু ধৈর্য ধরো, এটা শেষ করে আবার পুরাটা রিক্যাপ করতেছি, সব মনে পড়ে যাবে। দেখো বিস্তার সর্বনিম্ন যদি হয় তাহলে দেখো সাইন কে এক্স এর মান 0 কখন হচ্ছে? সাইন কে এক্স এর মান আমরা কখন 0 পাই? যখন সাইন 0 ডিগ্রি হয়, যখন সাইন 0 ডিগ্রি হয়, যখন সাইন পাই হয়, যখন সাইন 2 পাই হয়, অর্থাৎ যখন সাইন n পাই হয় তখন কিন্তু আমরা মিনিমামটা পাচ্ছি। অর্থাৎ কে এক্স এর মান যখন n পাই, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সমান সমান n পাই, এক্স এর মান পাই পাই কাটাকাটি করলে n ল্যামডা বাই 2, অর্থাৎ টুয়াইজ n ল্যামডা বাই 4। তাহলে খেয়াল করো, ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্বে আমরা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সুস্পন্দ বিন্দু কোনটা? সুস্পন্দ বিন্দু হচ্ছে যেইটার বিস্তারটা সর্বোচ্চ। দেখো আমাদের তো সবার বিস্তার কি সেম? এই যে এই কণাটা যখন এই যে উপরে নিচে ওঠানামা করছিল, এইটা যখন এই যে এই দেখো এই অ্যানিমেশনটা দেখো, এই যে এইটা যখন ওঠানামা করতেছে তখন দেখো তো প্রত্যেকের বিস্তার কি একই রকম না। সুস্পন্দ বিন্দু কারা? যাদের বিস্তার সর্বোচ্চ। সো খেয়াল করো এখানে কিন্তু পাশের যে কণাগুলো আছে এরাও কিন্তু বিস্তারে আছে, কিন্তু এই বিস্তার সর্বোচ্চ না। এই কণাও কিন্তু বিস্তারে আছে, দেখো এই যে একদম এই পয়েন্ট, এই কণাও কিন্তু বিস্তারে আছে কিন্তু এটা সর্বোচ্চ না। তারপরে এই কণা দেখো এই যে বিস্তারে আছে কিন্তু এটা সর্বোচ্চ না। সর্বোচ্চ বিস্তারের যে পয়েন্টটা সেইটাকে আমরা বলছি সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, ওকে গেল। তাহলে দেখো যদি আমরা এবার ঠিক সিমিলার একটা গ্রাফ এঁকে ফেলি y ভার্সেস x এর, দেখো আগে যারা মিস করে গেছো চলো পুরাটা একবার আগেরটার জন্য কি করছিলাম একবার একটু দেখায় আসি। দেখো আগের বার আমরা কি করেছিলাম একটু দেখে আসি, একবার রিক্যাপ দেখো। সো আমরা ওপেন এন্ডের জন্য যা করেছিলাম খেয়াল করো, মনোযোগ দাও, লেখা বাদ দাও। এখন ওপেন এন্ডের জন্য আমাদের আপতিত তরঙ্গের সমীকরণ ছিল এইটা, প্রতিফলিতর জন্য সমীকরণ ছিল এইটা, যখন ওপেন এন্ডে প্রতিফলিত হবে। স্থির তরঙ্গের সমীকরণ দুইটা যোগ করলে কি আসে এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখছিলাম। এইটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আমরা ওই যে প্রমাণটা দেখছিলাম এটা কিভাবে আসছে। সো এটা আজকে একবারে লিখে দিচ্ছি যে y নেট সমান সমান এরকম একটা সমীকরণ আমরা পেয়েছি। এখন আমরা চাইছি কি দেখো বিভিন্ন সময়ে y এর মানগুলো বের করতে, তাই আমরা t সমান সমান 0 এ y এর মান কত বের করছি, t/4 এ y এর মান বের করছি, t/2 এ y এর মান বের করছি। এটা কার y বলো তো? এটা কোন পয়েন্টের y? কে বলতে পারবা এটা কোন পয়েন্টের y? কে বলতে পারবা এই যে yটা এটা কোন পয়েন্টের y? এই yটা t/4 সময়ের y, কিন্তু কার y? এটা কার y? আলফা। ভেরি গুড, x পয়েন্টের y এটা, যে x এর বিভিন্ন মান বসবে এবং সেই অনুযায়ী ওই পার্টিকুলার t/4 সময়ে x কণাটার y কত সেটা হচ্ছে এই সমীকরণ দিয়ে আমি বের করব। t/2 সময় সবার y 0, 3t/4 সময়ে এক একজনের y এক এক রকম। এবং দেখো x এর মানের উপরে অর্থাৎ বিভিন্ন অবস্থানের উপরে কিন্তু y এর মানটা ডিপেন্ড করবে। অর্থাৎ x এর মান 1 হলে y এর মান একরকম, 2 হলে একরকম। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন x এর জন্য y এর মানগুলো কিন্তু চেঞ্জ হবে। কেন হবে না? দেখো cos kx, তাহলে কি এখানে x এর বিভিন্ন মান যদি বসাই, x এর মান 1 মিটার হলে y এর মান একরকম হবে, 2 মিটার হলে y এর মান একরকম হবে, 3 মিটার হলে y এর মান একরকম হবে। এটা একটা কোসাইনের ফাংশন হবে না? xটা কি ছিল? xটা ছিল মানে মূল যেই রেফারেন্স থেকে দূরত্ব। সো এরকম বিভিন্ন x এর জন্য y এর মানগুলা কি হয় সেটাই কিন্তু আমরা একটা গ্রাফের মধ্যে এখন দেখব। সো দেখো আমাদের এই গ্রাফ অনুযায়ী বা ওই টেবিল অনুযায়ী আমরা যদি গ্রাফ আঁকি তাহলে দেখো t সমান সমান 0 তে প্রত্যেকটা অবস্থানের কণাগুলা একদম ফ্ল্যাট হয়ে আছে। t/4 সময় দেখো
এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি, কজের সম্পর্ক, কজের একটা গ্রাফ আঁকলাম। একে কি বুঝলাম, একে বুঝলাম যে ভাইয়া এক্স এর মান এত হলে, অর্থাৎ এইখানে যে কণাটা ছিল সেই কণাটার ওয়াই এখন এখানে, এই কণাটা এই যে এক্স দূরত্বে এই কণাটার ওয়াই হচ্ছে এখন এখানে, এইখানে যেই কণাটা আছে তার এক্স এর মান এত, তার অবস্থান ওয়াই হচ্ছে এত, অর্থাৎ বিভিন্ন এক্স এ ওয়াই এর মান কত সেটাই আমরা এখান থেকে বের করছি। তারপর t/2 সময় y0, এই যে এটা পুরাটা y0। তারপরে 3t/4 যে সময়টা ছিল সেই সময় দেখো y এর সমীকরণ হচ্ছে এই রকম। সো এটা কি বোঝাচ্ছে যে x এর মান 0 যেই কণাটা আছে, x = 0 তে যে কণাটা আছে সেই কণাটা এইখানে সরণ, x = এখানে যেটা আছে সেটার সরণ এইখানে, x = এখানে যে কণাটা আছে তার সরণ এইখানে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন মুহূর্তে কিন্তু বাকি সবগুলা কণার অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু এই কণাগুলা জন্মের থেকেই একই জায়গাতে অবস্থান করতেছে। তাই এগুলাকে আমরা বলছিলাম নোড, আর যেগুলা মুভ সর্বোচ্চতে মুভ করতেছে সেগুলাকে আমরা বলতেছিলাম অ্যান্টি নোড। সো আমরা এখান থেকে তারপরে কি করলাম, যে বিভিন্ন মুহূর্তের ছবি দুইটা, এই মুহূর্তের ছবি আর এই মুহূর্তের ছবি দুটাকে একসাথে করে, বইতে তুমি এই ছবিটাই পাবা, কিন্তু বইতে আসলে এটা দেখে বোঝা যায় না যে কি বোঝাচ্ছে। সো বইতে তুমি এরকম একটা ছবি দেখবা, একটা লুপের ছবি দেখবা। সো লুপের ছবিটা বলতে আসলে দুইটা ভিন্ন ভিন্ন মুহূর্তে আসলে কণাগুলা কিভাবে অসিলেট করছে সেই ছবিটা দেখাচ্ছে। যে আমাদের এইখানে যে কণাটা সেই কণাটা এই বিস্তারে ওঠানামা করবে, এখানে যে কণাটা সেটা এইরকম বিস্তারে ওঠানামা করবে, এখানের যে কণাটা সেটা এইরকম বিস্তারে ওঠানামা করবে সময়ের সাথে, কিন্তু এখানকার কণা স্থির, এখানকার কণা স্থির, এখানকার কণা স্থির। এই গ্রাফটা একটা সময়ের, এই গ্রাফটা আরেকটা সময়ের, দুইটা ভিন্ন ভিন্ন সময়ের গ্রাফ একসাথে নিয়ে আসলাম। তারপরে দেখলাম যে কণাগুলা আসলে এইরকম বিস্তারে ওঠানামা করবে, এইরকম বিস্তারে ওঠানামা করবে, এবং সুস্পন্দ বিন্দু কত দূরত্বে, নিস্পন্দ বিন্দু কত দূরত্বে সেটা দেখলাম। কথা কি ক্লিয়ার? বলো তো, কথা কি এই পর্যন্ত ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে এটা বুঝলাম। এইবার তাহলে বলো তো ভাইয়া, ক্লোজড এন্ডের জন্য আমরা এই যে সমীকরণটা পেলাম, এবার আমরা আবার সে কি করব, আবার আমরা একটা টেবিল এঁকে ফেলবো, সো টি এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো কত হয় সেগুলো আমরা দেখব। বলো তো টি সমান সমান যখন 0, তখন এখানের সমীকরণ কি হবে, cos 0 ডিগ্রির মান কত হয় 1, তাহলে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে শুধু a। সো a মানে কত, a মানে তো এই যে -2a sin kx, বা একবারে লিখি y সমান সমান আসবে -2a sin kx। তারপর বলো তো t সমান সমান t/4, এই সময়ে y এর মান কত হবে, মানে cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে এটা হয়ে যাবে 0। t সমান সমান t/2, t সমান সমান t/2, বিভিন্ন মুহূর্তে y এর অবস্থানগুলো দেখছি। এইটা দেখবে আসতেছে 2a sin kx, 2a sin kx, কারণ cos 180 হয়ে যাবে এখানে। কিভাবে cos 180 হবে দেখো ভাইয়া, cos ওমেগা t, ওমেগা মানে কত 2π/T, আর t এর মান কত বসাইছি t/2, সো 2 কাটা t কাটা, cos পাই এর মান কত, cos পাই এর মান কত, cos পাই এর মান হচ্ছে 1 -1। তাহলে এখানে মেইন সমীকরণে মাইনাস ছিল, এখানে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে আসো t সমান সমান 3t/4, এখানে y এর মান কত পাবো 0। t সমান সমান যদি ক্যাপিটাল T বসাও তাহলে কি আসছে, ক্যাপিটাল T বসালে শুধুমাত্র এখানে 2π থাকবে, cos 2π মানে আবার 1 হয়ে যাবে। তাহলে এখানে আবার y এর মান আসছে -2a sin kx। ঠিক আছে, তাহলে আমরা এবার চলো এবার গ্রাফটা এঁকে ফেলি। হ্যাঁ, গ্রাফটা এঁকে ফেলি। সো দেখো, গ্রাফটা যদি এঁকে ফেলো তাহলে দেখো কি হবে। সো আমরা যদি 4টা গ্রাফ আঁকলেই হবে, কারণ ওই t সমান সমান t তে তো আবার ওই একই গ্রাফ রিপিট হচ্ছে, চাইলে নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নাই, 4টা নিলেই হবে আসলে। দেখো, সো প্রথমটা হলো 0, প্রথম যেই গ্রাফটা সেটা হলো একদম 0। এটা কোথায়, এটা হলো y অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর ভ্যালু, ঠিক আছে। এবং এটা হচ্ছে স্মল t সমান সমান 0, এখানে হবে স্মল t সমান সমান t/4, এটাই স্মল t সমান সমান হবে t/2, এটাই স্মল t সমান সমান হবে 3t/4, আর তারপরে ক্যাপিটাল T তে আবারও একই গ্রাফ আসতেছে, তাই ওটা আলাদা করলাম না।
সো প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো এই রকমের একটা গ্রাফ। ও সরি, এখানে একটা সেকেন্ড, t/4 ও সরি 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 t = 0 তে গ্রাফ তো মাইনাস এটা, তাহলে t = 0 তে গ্রাফ হচ্ছে ভাইয়া এইরকম। ঠিক আছে, এরকম আসলো। t = 0 তে গ্রাফটা হচ্ছে একদম সোজা 0, সবার অবস্থান 0। তারপর t = t/2 তে এটা হচ্ছে, একটু যদি এই পয়েন্টগুলোকে আলাদা করে নেই, সো এটা হচ্ছে এইরকম এইরকম এইরকম। আবার 3t/4 যেটা সেইখানে হয়ে যাচ্ছে আবার 0, 3t/4 যেটা সেখানে আবার হয়ে যাচ্ছে 0। সেটা কেন আঁকলাম খেয়াল করো, আমাদের এইখানে যেই পয়েন্টটা আছে, বলো এইখানের পয়েন্টটা সব সময় দেখো স্থির হয়ে আছে, এই পয়েন্ট সব সময় স্থির হয়ে আছে। এই পয়েন্টের দিকে তাকাও, এই পয়েন্ট দেখো সব সময় স্থির হয়ে আছে, এই পয়েন্ট সব সময় স্থির হয়ে আছে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সব সময় স্থির হয়ে আছে, তাই এরা হচ্ছে নোড। এবং এই পয়েন্টগুলোর দিকে তাকাও, দেখো এটা কিন্তু মুভ করছে। দাঁড়াও আমি ছবিগুলোকে আগে একটু আলাদা করি। সো আমাদের কোনগুলা নোড আশা করি বুঝতে পেরেছি, কোনগুলা নোড এইটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো, যদি তুমি জাস্ট এই গ্রাফটা নিয়ে আসো আর যদি এই গ্রাফটা নিয়ে আসো, দুইটা ভিন্ন ভিন্ন সময়ের গ্রাফকে তুমি যদি এবার একসাথে আঁকো, তাহলে দেখবা ঠিক এইরকম একটা শেপ তুমি পাবা, এইরকম একটা শেপ তুমি পাবা। ঠিক আছে, কি করলাম, এই মুহূর্ত আর এই মুহূর্ত, এই দুইটা মুহূর্তকে একসাথে নিয়ে আসলে গ্রাফ মানে ছবি দুইটা কেমন হয় সেটা এরকম ভাবে দেখবো। অর্থাৎ এগুলা কিন্তু এইখানে যে কণাটা আছে, এই কণাটা কিন্তু এইরকম বিস্তারে ওঠানামা করছে, এইরকম বিস্তারে ওঠানামা করছে, এখানকার কণাটা এইরকম বিস্তারে ওঠানামা করছে। বিভিন্ন মুহূর্তে তার অবস্থান বিভিন্ন রকম, বিভিন্ন মুহূর্তে কণার অবস্থান বিভিন্ন রকম, বিভিন্ন মুহূর্তে কণার অবস্থান বিভিন্ন রকম। কিন্তু দেখো আমাদের এইটা কিন্তু নড়ছে না, এগুলা হচ্ছে নোড, এগুলা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড। এবং খেয়াল করে দেখো এই পুরাটা তো হলো আমাদের 1 ল্যামডা, তাই না? এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে 1 ল্যামডা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? λ/2। এখান থেকে এইটুকু দূরত্ব কত? λ/4। সো খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের λ/4 এর যে বিজোড় গুণিতকগুলো আছে, বিজোড় গুণিতকে আমরা একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি। সো বিজোড় গুণিতকে আমরা কিন্তু সুস্পন্দ বিন্দু পাচ্ছি। দেখো এটাই হওয়ার কথা ছিল, λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে সুস্পন্দ বিন্দু পাওয়ার কথা ছিল, এবং এক্স্যাক্টলি আমরা কিন্তু এইটাই পাচ্ছি। সো দেখো λ/4, এই যে 1 λ/4 আমরা একটা সুস্পন্দ বিন্দু পাইছি। 2 λ/4 দূরত্ব, এখানে একটা নিস্পন্দ বিন্দু। 3 λ/4 দূরত্ব, এটাও একটা λ/4, এটাও একটা λ/4, এটাও একটা λ/4। সো খেয়াল করো যে 2 λ/4 আমরা একটা নিস্পন্দ বিন্দু পাইছি, 4 λ/4 দূরত্বে আমরা একটা নিস্পন্দ বিন্দু পাইছি, এবং আমাদের 1 λ/4 সুস্পন্দ পাইছি, 1 λ/4 এ সুস্পন্দ বিন্দু পাইছি। অর্থাৎ এটা হলো অ্যান্টিনোড, এটা হলো অ্যান্টিনোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড। কথা বুঝছো? বলো তো বুঝেছো কি না? বুঝছি, ক্লিয়ার, ঝকঝকা, ভেরি গুড। তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি যে λ/4 এর জোড় গুণিতক হলে আমরা পাচ্ছি হলো নিস্পন্দ বিন্দু, এবং λ/4 এর বিজোড় গুণিতকে আমরা পাচ্ছি হলো সুস্পন্দ বিন্দু। ওকে, মজার ব্যাপার দেখো, আমরা এবার আসো, এবার ফিক্সড এন্ড দিয়ে দেই, সিঙ্গেল স্টেপ। দেখো, সো এই যে তরঙ্গটা আসছে, তরঙ্গ আসছে 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 আসছে, এটা রেজাল্টিং না, ইনসিডেন্ট, যেটা ইনসিডেন্ট আর রেজাল্টিং এখন একই হবে।
কারণ কেবল তরঙ্গটা আসছে, কেবল তরঙ্গটা আসছে। বলো, এই যে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পরে কি হবে? যেহেতু এটা ফিক্সড এন্ড, এইটা যেহেতু ফিক্সড এন্ড, তাহলে কি হবে? এইখানে যতটুকু পরিমাণ নাই হয়ে যাবে সেইটুকু পরিমাণ ওয়েভ কিন্তু এবার নিচে তৈরি হওয়া শুরু করবে, জাস্ট ফেজ 180 ডিগ্রি ঘুরে যাবে। খেয়াল করো, রিফ্লেক্টেড যেটা দেই, দেখো যদি আমি এই দিতে থাকি, দেখো যতটুকু এখানে হারায় যাবে ঠিক ততটুকু নিচ দিয়ে তৈরি হবে, যতটুকু এই পাশে হারায় গেছে ততটুকু দেখো নিচে তৈরি হয়েছে, যতটুকু হারায় যাবে এই পাশে, যতটুকু হারায় যাবে ততটুকু এই পাশে নিচে তৈরি হচ্ছে। তাইলে আমাদের যদি এইভাবে করে ওয়েভ তৈরি হয়, এইভাবে করে যদি ওয়েভ তৈরি, দেখো এই পাশে যতটুকু এই তরঙ্গটা হারাবে উপর ঠিক ততটুকু পরিমাণে তরঙ্গ তৈরি হয়ে যাবে। এটা হলো ক্লোজড এন্ডের আলাপ, ক্লোজড এন্ডের আলাপ। ওকে, সো আমরা এবার দেখো যদি রেজাল্টিংটা দেখাই তাহলে কি হচ্ছে। রেজাল্টিংটা যদি দেখাই তাহলে দেখো এই যে, সো রেজাল্টিং এর ক্ষেত্রে এই দেখো এই জায়গাটা ফিক্সড এন্ড যেগুলো থাকে, যেগুলো ফিক্সড এন্ড থাকে, ফিক্সড এন্ডগুলো বদ্ধ হয়ে থাকে, এটাও একটা ফিক্সড এন্ড বদ্ধ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে, এবং এটা এভাবে করে নোড অ্যান্টিনোড এভাবে করে তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে দেখো λ/4 এর জোড় দূরত্ব বা বিজোড় দূরত্ব এটা কিন্তু ডিপেন্ড করবে যে আমাদের কি ধরনের স্থির তরঙ্গ তার উপরে। বুঝতে পারছো? কি ধরনের স্থির তরঙ্গ তার উপরে। ওকে, গেল, পারফেক্ট, ক্লিয়ার আশা করি। ও আচ্ছা, দেখো যে আমরা যে দাঁড়াও, এটা কি পারফেক্টলি আনতে পারবো কিনা? আহা, হলো না। বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? এখান থেকে যদি এই তো, সো আমাদের ওই যে একদম t=t/4 সময় আমরা আসলে এইরকম মুহূর্তটাকে দেখছিলাম। বুঝছো? t কত ছিল? t এই যে t/4, স্মল t t/4 সময় আমরা একদম এই অবস্থাটাকে দেখছিলাম, এই অবস্থাটাকে দেখছিলাম। তারপরে যখন ওই যে আবার t/2 হয়ে গেল, t/2 সময়ে আমরা যে এই পজিশনটা দেখছিলাম। বুঝছো? t/4 সময় আমরা এই যে, তারপর আবার হচ্ছে কি বলে t/2 সময় আবার এটা দেখছি, 3t/4 সময় আবার এটা দেখছি। সো এরকম বিভিন্ন মুহূর্তে অবস্থানগুলো কি হচ্ছে সেইগুলোই কিন্তু আমরা ওই গ্রাফের মধ্যে আঁকছি, এই গ্রাফের মধ্যে বিভিন্ন মুহূর্তের অবস্থানটাকে আঁকছি। এরপরে ভাই দুইটা মুহূর্তকে এক করে দিছি। সো এক করে দিলে যে হিজিবিজিটা হচ্ছে এইটা তুমি কখন দেখতে পাবা? এইটা তুমি কখন দেখতে পারবা? ওই যে এই জায়গাতে দেখো, এই যে এরকম দেখে মনে হবে, এই যে দেখো এক পাশে ক্লোজ আর এক পাশেও ক্লোজ। সো আমাদের এক্স্যাক্টলি এই ছবিটাই কিন্তু আমরা ওইখানে দেখছি। আসলে কিন্তু একটা তার এরকম লাফালাফি করতেছে, কিন্তু ঠিক যেমনটা ফ্যানের পাখা ঘুরলে দেখে মনে হয় যে অনেকগুলো ফ্যানের পাখা। সো যখন এটাই খুব স্পিডে দেখা যাবে তখন কিন্তু এরকম লুপ লুপ তৈরি হয়ে আসছে বলে মনে হবে। বুঝেছ? এই হচ্ছে কাহিনী। এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, একটা প্র্যাকটিক্যাল কেস বলে রাখি। প্র্যাকটিক্যাল কেস হচ্ছে, মনে রাখবা যখন বাতাসের ক্ষেত্রে বা শব্দ তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে যাব বা ঘন মাধ্যমে যাব, হালকা মাধ্যম থেকে ধরো ঘন মাধ্যমে গেলাম, বা এটাকে এভাবে চিন্তা করো, ধরো আমার কাছে একটা তার আছে, একটা পাতলা তার আছে আর একটা মোটা তার আছে। বুঝছো? একটা পাতলা তার আছে এবং একটা মোটা তার আছে। এটা একটা পাতলা তার, এটা একটা মোটা তার। দ্বারা আরো মোটা করে দিই, এটা একটা মোটা তার, এটা একটা পাতলা তার, এটা একটা মোটা তার। সো এখন দেখা যাবে যে যখন আমরা এই হালকা মাধ্যম থেকে, এটা কি হালকা মাধ্যম, এইটা হচ্ছে গিয়ে আমাদের হালকা মাধ্যম, এইটা হলো হালকা মাধ্যম, আর এইটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যম বা ভারী মাধ্যম যেটাই বলো। সো আমাদের তরঙ্গটা না এই ঘন মাধ্যমটাকে ক্লোজড এন্ডের মতন বিবেচনা করবে, এটাকে অনেকটা সে ক্লোজড এন্ডের মতন বিবেচনা করবে। কারণ দেখো হালকা থেকে যখন ভারীতে তরঙ্গ একটা পালস অতিবাহিত হবে, ধরো এইখানে আমি যদি একটা পালস আঁকি, এই যে পালসটা আঁকলাম, এই পালসটা যখন এর মধ্যে দিয়ে যাবে তখন কয়েকটা কাহিনী হয়। তখন কিছু তরঙ্গের অংশ সেটা দেখা যায় প্রতিসরিত হয়ে যায় বা ট্রান্সমিট হয়ে যায় আরেকটা মাধ্যমে, আর কিছু অংশ দেখা যায় প্রতিফলিত হয়ে যায়। সো যখন আমরা দেখব যে এই তরঙ্গটা যখন বাম দিক থেকে এভাবে ডান দিকে আসলো, তখন এটাকে সে একটা বদ্ধ মাধ্যম হিসেবে চিন্তা করবে। কি মাধ্যম হিসেবে চিন্তা করবে? কারণ এটা তো ভারী,
সো ভারীগুলা কি করতে পারে, থাবড় দিতে পারে। সো ভারীগুলা যদি থাবড় দেয় তখন দেখা যাবে ও যখন ব্যাক করবে, ব্যাক করার সময় সে এইভাবে করে ব্যাক করে চলে আসবে। আর যে অংশটা আসলে ট্রান্সমিট হয়ে যাবে বা ওই মাধ্যমের মধ্যে যেটা চলে যাবে, যেই তরঙ্গটা ওই মাধ্যমের মধ্যে চলে যাবে সেই তরঙ্গটা দেখা যাবে ঠিক এভাবে করেই ট্রান্সমিট হয়ে গেছে, ঠিক এভাবে করে ট্রান্সমিট হয়ে গেছে। যখন হালকা থেকে ঘনতে যাবে তখনকার কাহিনী হবে এইটা। আর যদি ঘন থেকে হালকাতে আসা হয়, ধরো ঘন মাধ্যম থেকে যদি আমরা হালকা মাধ্যমে আসি, ধরো এই পাশে একটা মোটা তার আর এই পাশে একটা চিকন তার, এই পাশে একটা মোটা তার এই পাশে একটা চিকন তার, এটা বুঝছো তো? এটা হলো পাতলা তার বা হালকা। ঘন মাধ্যম বলতে মাধ্যমের ব্যাপারটা তো বললাম। যদি একটা সিম্পল তারের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের পাতলা তার, এইটা হচ্ছে মনে করো পাতলা তার, আর এইটা হচ্ছে মোটা তার, মোটা তার। তো যদি হালকা থেকে মোটাতে আসে বা পাতলা তার থেকে মোটা তারে আসে তাহলে কি হবে দেখলাম। আর যদি মোটা তার থেকে পাতলা তারে যায়, মোটা তার থেকে যদি পাতলা তারের মধ্যে তরঙ্গ যায় তখন কাহিনী কি হবে দেখো। ধরো এইখানে আমাদের একটা ওয়েভ আছে, এইখানে একটা ওয়েভ আছে, এটা বাম দিক থেকে ডান দিকে কেবল যাচ্ছে। সো এটা যাওয়ার পরে কি হবে বলো তো? এটা যাওয়ার পরে যখন এটা বাধা খেয়ে আসবে কিছু অংশ তো রিফ্লেক্ট করবে। সো রিফ্লেক্ট করলে দেখা যাবে সেটা কিন্তু ঠিক ওইভাবে করেই রিফ্লেক্ট করতেছে, এবং এবং আমাদের হালকা মাধ্যমের মধ্যে যেই তরঙ্গটা পাস করবে সেই তরঙ্গটা দেখা যাবে একই বরাবর কিন্তু কিছুটা অংশ চলে গেল। বুঝতে পারছো? সো এখানে যখন একটা তরঙ্গ দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই দুইটার এনার্জি সেম থাকবে না, অর্থাৎ এইটার বিস্তার আর এইটার বিস্তার কিন্তু সেম থাকবে না। এই একটা এনার্জিটা ভেঙেই তো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাই এইটার বিস্তারগুলা কিন্তু, যেমন এইটা যদি ধরো এ হয়, এটার বিস্তার স্মল a1, এটার বিস্তার হবে স্মল a2, এদের মধ্যে আবার সম্পর্ক আছে, ওগুলো আমাদের লাগবে না, জাস্ট একটু জেনে রাখলে আর কি। সো আমাদের মাথায় রেখো যখন মোটা তার থেকে পাতলা তারের মধ্যে যাচ্ছে, পাতলা তারের এই যে যেই পয়েন্টটা, ট্রানজিশন যে পয়েন্টটা, ওই পয়েন্টটাকে চিন্তা করা হয় ওপেন এন্ড হিসাবে, এটাকে মুক্ত প্রান্ত হিসেবে চিন্তা করা হয়। কারণ এখানকার ভারী কণাগুলো তো ওকে ধইরা ফালাই দিবে, তাই না? মানে ও যেদিকে যায় সেদিকে যাইতে পারবে, কিন্তু এই হালকা তার যেটা ওটা তো সহজে ওকে নাড়াতে পারবে না, ওর কাছে এটা কম্পেয়ার টু মনে হবে যে একটা বদ্ধ প্রান্ত। সো বদ্ধ প্রান্ত হইলে কেমন ভাবে রিফ্লেক্ট করে, যেভাবে রিফ্লেক্ট করে সেভাবে রিফ্লেক্ট করে আসবে। সো এটাই দেখো এখানে দেখাই, এখানে নিয়ে আসছিলাম কিনা, ও না এটা তো নিয়ে আসি নাই, ও হ্যাঁ দেখো। সো এটা যদি ফ্রি এন্ড হয়, ফ্রি এন্ড হয় তাহলে দেখো ডান দিকে গেল, ঠিক আবার ওভাবে করে ফেরত আসবে যদি ফ্রি এন্ড হয়। ও আচ্ছা না, এটা ওইটা না, এটা ওইটা না, আচ্ছা না, হ্যাঁ ঠিক আছে দেখো। তো যদি ডান দিকে যায় ফ্রি এন্ড হয় তাহলে দেখো দুইটাই একইভাবে ফেরত আসতেছে, দুইটাই দেখো। যদি হালকা মাধ্যমে যায় ফ্রি এন্ড যদি হয় তাহলে দেখো দুইটাই একই মুখী, এই যদি হালকা মাধ্যমে যায় তাহলে দুইটাই একই মুখী হয়ে ফেরত আসে। কিন্তু যদি একটা ক্লোজড এন্ড হয়, ক্লোজড এন্ড হয় তাহলে কিন্তু ওই ডান দিকেটা ডান দিকে চলে যাবে, ডান দিকেটা ডান দিকে চলে যাবে, কিন্তু যেটা রিফ্লেক্ট করবে সেটা কিন্তু ফেরত চলে আসবে উল্টা হয়ে। বুঝছো? ওকে, অনেক কিছু পড়ছি আজকে, মাশাআল্লাহ আজকে আমরা অনেক কিছু পড়ছি। চলো পুরাটার একটা সামারি লিখে দেই তারপরে ছুটি, পুরাটার একটা সামারি লিখে দেই তারপরে ছুটি। আমাদের মুক্ত প্রান্ত বদ্ধ প্রান্তের একটা ছোট্ট সামারি একটু লিখে দেই তারপরে ছুটি। তাহলে দেখো আমরা যদি ওপেন এন্ডের কথা বলি, এটা হলো ওপেন এন্ড, ওপেন এন্ড, আর এইটা হলো আমাদের ক্লোজড এন্ড। সো আমরা দুইটার ইকুয়েশন কি হয়, সুস্পন্দ নিস্পন্দ কি হয়, এগুলা একটা স্লাইডের মধ্যে একটু দেখে রাখি। সো ভাইয়া খেয়াল করো, আমাদের এইটার জন্য যে y1 এর সমীকরণ ছিল সেটা ছিল a sin ওমেগা t মাইনাস kx, y2 সমান সমান ছিল a sin ওমেগা t প্লাস kx, কোনো ভেজাল নাই। ক্লোজড এন্ড যেটা y1 সমান সমান a sin ওমেগা t মাইনাস kx হলেও y2 সমান সমান হয়
মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, এবং ওয়াই নেট কত হয়? এটা ওয়াই নেট হয় টুয়াইজ এ কজ কে এক্স সাইন ওমেগা টি, আর এখানকার ওয়াই নেট হয় টুয়াইজ এ সাইন কে এক্স কজ ওমেগা টি, সামনে একটা মাইনাস, এইটার সামনে আবার একটা মাইনাস থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড। এবার আসো, এটার জন্য অ্যান্টিনোড কি ছিল? অ্যান্টিনোড মানে কি? সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু কোথায় তৈরি হয়? সুস্পন্দ বিন্দু কোথায় তৈরি হয়? ওপেন এন্ডের জন্য সুস্পন্দ বিন্দু তৈরি হয়েছিল λ/4 এর জোড় গুণিতকে, তাই না? λ/4 এর জোড় গুণিতকে, যেখানে n এর মান কত? 1 0 1 2 0 1 2 3 এভাবে হতে থাকবে। আর এর জন্য কি ছিল? সুস্পন্দ বিন্দু টুয়াইজ n -1 λ/4 দূরত্বে, যেখানে n এর মান হচ্ছে 1 2 3 ডট 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 করে বাড়বে। ঠিক আছে, তারপরে নোডের কথা যদি বলি, নোড কোথায় পাওয়া যাবে? নোড বা নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে λ/4 এর বিজোড় গুণিতকে, এবং এটা হলো n এর মান কত হবে? 1 2 3 এভাবে করে, আর এখানে হচ্ছে টুয়াইজ n λ/4, n এর মান হচ্ছে 1 2 0 1 2 3 0 1 2 3 এভাবে করে বাড়বে। ঠিক আছে, বুঝছো? গুড। এটা জাস্ট কিচ্ছু না, আগের জিনিসগুলাই আমরা কিন্তু এখানে একটু সাজায় গুজায় লিখছি। লাস্ট এই একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। বলো তো, একটা স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা দেখে তুমি কিভাবে বুঝবা এইটা আসলে কোন ক্ষেত্রের জন্য ইকুয়েশন? এটা কি মুক্ত প্রান্তের ইকুয়েশন নাকি এটা বদ্ধ প্রান্তের ইকুয়েশন? এটা কিভাবে দেখে তুমি বুঝবা? সো দেখো, এটা মনে রাখা যায় কিভাবে? cos kx sin ওমেগা টি। সো ওপেন এন্ড থাকলে সবসময় kx ওমেগা টি এভাবে রাখতেছি। সো ওপেন এন্ড থাকলে হচ্ছে cos kx হয়, আর ক্লোজড এন্ড থাকলে sin kx হয়। বা ক্লোজ একটা কাজ করি, হ্যাঁ এই দেখো, এটা সহজে মনে রাখার একটা উপায় বলি। সহজে মনে রাখার উপায় হচ্ছে, বদ্ধ প্রান্ত মানে ক্লোজড এর মধ্যে সি আছে। আবার দেখো, আমাদের তরঙ্গের সমীকরণের মূল জিনিসটা কিন্তু এই ওমেগা টি। তরঙ্গের সমীকরণের মূল জিনিসটা কি? ওমেগা টি। সো আমাদের ক্লোজড এন্ডে কজের সাথে মূল জিনিসটা বসবে, সি সি মিলে গেছে। ঠিক আছে, এটা এভাবে করে মনে রাখতে পারো, তাইলে মনে থাকবে। সো আমাদের কে মানে তো 2π/λ × x, আর cos ওমেগা টি। সো এটা এভাবে মনে রাখতে পারো যে আমাদের ক্লোজড এন্ডে তরঙ্গের মূল পার্ট কোনটা। ওই যে আমরা তো বিস্তারটাকে সরাই দিয়েছিলাম, বিস্তারের পার্টটাকে সরাই দিয়ে মূল সমীকরণের মধ্যে কি রাখছি? cos ওমেগা টি রাখছিলাম বা sin ওমেগা টি রাখছিলাম। সো ওমেগা টি পার্টটা কিন্তু মূল, তাইলে এই যে ক্লোজড এন্ড হইলে কজের সাথে ওমেগা টি, ক্লোজড এন্ড কজের সাথে ওমেগা টি, হ্যাঁ, আর ওপেন এন্ড হইলে সাইনের সাথে ওমেগা টি। এভাবে মনে রাখতে পারো। আর একটা জিনিস, কিভাবে দেখে বুঝবা যে কোনটা স্থির তরঙ্গের সমীকরণ আর কোনটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ? সেইটা বোঝার উপায় হচ্ছে, দেখো যে আমাদের এই ওমেগা টি অংশের মধ্যে তুমি খেয়াল করো, এটা খেয়াল করো বা এটা খেয়াল করো, যে কোনো একটা, এইখানে কিন্তু কোনো দশা পার্থক্য নাই। লক্ষ্য করছো? এইখানে কোনো দশা পার্থক্য নাই। সো আমাদের ওই যে পড়ছিলাম, মনে আছে যে স্থির তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে যে স্থির তরঙ্গের কোনো দশা পার্থক্য থাকে না, প্রত্যেকটা একটা কণার সাথে আরেকটা কণার কোনো দশার পার্থক্য থাকে না। সো আমাদের কিন্তু এখানে দেখো, এই ওমেগা টি এর সাথে কিন্তু কোনো দশার চেঞ্জ নাই, মানে এক্স এর সাথে। এখানে যেমন মূল যে তরঙ্গ ছিল, মূল তরঙ্গের মধ্যে দেখো এক্স আছে, ওমেগা টির সাথে একটা -kx, অর্থাৎ এটা কিন্তু একটা দশার পার্থক্য বোঝাচ্ছে। এক্স এর মান বিভিন্ন হলে ওই নির্দিষ্ট কণার জন্য তার বিভিন্ন মুহূর্তে দশা পার্থক্য কত সেগুলো এখানে বোঝায়। কিন্তু
দেখো স্থির তরঙ্গ চেনার একটা শর্টকাট হচ্ছে যে কোনো দশার পার্থক্য কিন্তু এর মধ্যে থাকবে না। তো এভাবে দেখে চিনতে পারো যে দশার পার্থক্য যেখানে নাই সেটা হচ্ছে এই কাহিনী। আরও কতগুলো জিনিস বলা যায়, কিন্তু আমি আজকাল লোড বাড়াতে চাচ্ছি না। একটা চ্যাপ্টার যেহেতু প্রথমবারের মতন পড়তেছো, যত বেশি কথা বলবো, আজকে তো অনেক কথা বলে ফেলছি, যত বেশি কথা বলবো তত মাথার মধ্যে বেশি হিজিবিজি হয়ে যাবে। তোমাদের হচ্ছে যতটুকু যা বলছি এইটুকু একটু মাথার মধ্যে রাখো, তাহলে আপাতত এনাফ। তুমি আরও যত সমীকরণগুলো তাকাবা, সমীকরণের দিকে একটু দেখতে থাকবা, দেখবা আরও কতগুলো ইনফরমেশন বের করতে পারতেছো। বুঝতে পারছো? ওকে, সো এই ম্যাথটা একটু ছোট্ট করে বলে যাই। আচ্ছা, এটা কালকে দেখবো না, তার আগে জাস্ট এটুকু একটু ক্লিয়ার হয়ে নাও, বাকিটুকু আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এইটুকু একটু বলে যাই, আগামীকালকে তো আবার ক্লাস, এটা সলভ করে তারপরের টপিকে আমরা এর পরের টপিক শুরু করব। বলো তো এইটা আসলে কিসের সমীকরণ তাহলে? এইটা কি আমাদের মুক্ত প্রান্তের না বদ্ধ প্রান্তের? বদ্ধ প্রান্ত মানে ক্লোজড, ক্লোজের সাথে সি, সো ওমেগা টি যদি সি এর সাথে থাকতো তাহলে এটা বদ্ধ প্রান্ত, কিন্তু না, এটা কিসের তাহলে? এটা মুক্ত না বদ্ধ? গুড, এটা হলো ওপেনের জন্য সূত্র। সো ওপেনের জন্য সূত্র কি হয়? y সমান সমান টুয়াইস এ সাইন কে এক্স কজ কে এক্স সাইন ওমেগা টি। সো আমাদের এখন কাজ হবে কি জানো? আমাদের এখন কাজ হবে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা রিলেট করায় বিস্তার কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, তরঙ্গ বেগ কত, এগুলো বের করা। এবং এই স্থির তরঙ্গের জন্য মূল তরঙ্গের সমীকরণ কি হবে? আমরা আগের স্লাইডেই দেখছি না, সমীকরণ যদি এটা হয় মূল সমীকরণগুলো কি হয়। সো তুমি এখান থেকে ওমেগার মান, এখানে যেমন ওমেগা লাগবে, ওমেগার মান বের করবা, এখানে এ লাগবে, এ এর মান বের করবা, কে লাগবে, কে এর মান বের করবা এখান থেকে। সো এই সমীকরণটাকে ভাঙলেই তুমি কিন্তু এখানে যেই যেই রাশিগুলো প্রয়োজন, যেমন ওমেগা প্রয়োজন, কে প্রয়োজন, এ প্রয়োজন, এগুলা কিন্তু বের করে ফেলতে পারবা। তারপর এই ফরম্যাটের মধ্যে বসালেই কিন্তু মূল তরঙ্গের সমীকরণ কত পেয়ে যাবা। তারপর প্রথম তিনটা সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করো। সো সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর অবস্থান তুমি জানো, ওপেন এন্ডের জন্য সুস্পন্দ বিন্দুগুলো পাওয়া যায় কোথায় কোথায় দূরত্ব, নিস্পন্দ বিন্দুগুলো কোথায় কোথায় পাওয়া যায়, সেই অনুযায়ী এখান থেকে বের করবা। আর পরপর দুইটা নিস্পন্দ এবং সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত সেগুলো বের করবা। সো এটা হোমওয়ার্ক থাকলো, আগামীকালকের ক্লাসে এখান থেকেই পড়া শুরু করব আবার। ঠিক আছে? ওকে, সো অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে বকবক শোনার জন্য। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করতেছি, যা পড়াইছি খুবই কম্প্রিহেন্সিভ, এগুলা একটু সিমুলেশনের সাথে মিলাই মিলাই একটু পড়ো, দেখবা যে খুব দ্রুত বুঝতে পারবা। ঠিক আছে? আর এই লেকচার সম্ভব হলে আরও একবার দুইবার দেখো, দেখবা যে আরও ক্লিয়ার হচ্ছে। যতবার দেখবা ততবার ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।